আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তোমাদের নাইমুর ভাইয়া তোমাদের সাথে আছি এবং আলহামদুলিল্লাহ খুবই 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 ভালো আছি। তো তোমাদের সাথে এই এমসিকিউটার কিভাবে আমাদের ভালো করা যায় সেইটা নিয়ে আসলে আমরা ক্লাসগুলো করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে আমাদের একদম ফার্স্ট ক্লাসে আমরা কাজ করতেছি পরিবেশ রসায়ন নিয়ে, যেইটা কিনা আমাদের কোথায় বলো তো? এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়, তাই না? সেকেন্ড পেপারটার ফার্স্ট চ্যাপ্টার। এখন কথা হচ্ছে, এই চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করছি, আমরা কিন্তু সবগুলো লেকচার ক্রমান্বয়ে দিতে থাকবো আর কি, বুঝছো? তোমার যে কাজটা হবে, ও তার আগে ছোটো করে একটু বলে দিই, আমি একজন কেমিস্ট্রি গ্র্যাজুয়েট। অ্যান্ড তোমাকে যদি আমার পরিচয় আমি নিজে দিতে বলো যদি কখনো, তাহলে আমি বলবো আমি একজন প্যাশনেট কেমিস্ট্রি স্টুডেন্ট ছিলাম অ্যান্ড এখনও আছি আর কি। কথা বুঝছো? আমার কাছে এই 2017-এ যখন আমি ডিসিশন নিই, আমার এডমিশনের রেজাল্টগুলো তুমি এখানে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এটাকে জাস্ট তোমাকে ইন্সপায়ার করার জন্য এখানে দেওয়া। আমি যখন ডিসিশনটা নিয়েছিলাম তখন আমার কাছে একটাই জাস্ট এক্স ফ্যাক্টর ছিল, যার উপর ভিত্তি করে আমি আসলে ডিসিশনটা নিব। সেটা হলে আমি কেমিস্ট্রি পড়তে প্যাশনেট মানুষ ছিলাম। দ্যাটস ওয়াই আমার কাছে আমি কত পজিশনে চান্স পেয়েছি, কোথায় চান্স পেয়েছি, এই জিনিসটা আসলে ম্যাটার করতো না। ম্যাটার করতো আমার কাছে যেটা, আমি কোনটা পড়তে আমার ভালো লাগে আর কি। ওকে, আচ্ছা। তো সেদিন আমি যখন স্লাইডটা বানাচ্ছিলাম তখন আমি এটা লিখতে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি আর কি। হোয়াট এভার, তোমরা যারা এই ক্লাসটা করতেছো তোমাদেরকেও ইন্সপায়ার করব যে তোমরা যখন এডমিশনে পড়ার মতো করে ডিসিশনগুলো নিবা, তখন অবশ্যই অবশ্যই ওই জিনিসটাকেই মাথায় রাখবা যে তুমি কোনটা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবা এবং কোনটা কাজ করতে তুমি কখন আসলে টায়ার্ড হবে না আর কি, এই ব্যাপারটাকে। লেট ইট গো, আমরা সবাই সামনের দিকে একটু আগে যাই। এখন আসো যে ভাইয়া, এই চ্যাপ্টারটা আমরা পড়বো আসলে কিভাবে আর কি। আমরা তো এখানে জানি স্লাইড আছে, এমসিকিউ আছে, এমসিকিউ সলভ করব। তার আগে একটু প্যাটার্ন বলে নিই আর কি। হ্যাঁ, আমরা কিভাবে এই ক্লাসগুলো আসলে করব, কিভাবে এই ক্লাসগুলো করব অ্যান্ড কিভাবে আমরা এই প্ল্যানটাকে আসলে এক্সিকিউট করব, তাই তো? আচ্ছা, শুরুতেই তোমারে বলতেছি যেটা, যে ভাইয়ার যেটা প্ল্যান সেটা হলো আমি তোমাকে এমসিকিউ সলভ করাবো। এমসিকিউ সলভ করাবো, পাশাপাশি ওই এমসিকিউটা সলভ করার সময় কিছু প্যারালাল ইনফরমেশন দিব। প্যারালাল ইনফরমেশনটা দিব, বুঝছো? পাশাপাশি ওই এমসিকিউটা সলভ করতে গিয়ে আমাদের যে সকল বেসিক জিনিসপত্র লাগবে সেটাও থাকবে। আবার পাশাপাশি হচ্ছে আমাদের কাছে যদি মনে হয় যে এই জিনিসটা অ্যাডমিশনের জন্য জরুরি, আমি আসলে ওইটাও বলে দিব আর কি। এখানে একটা মজার ব্যাপার বলি, এইখানে যতগুলো এমসিকিউ প্রশ্নগুলো থাকতেছে, সেই এমসিকিউ যতগুলো আমি এখানে নিয়েছি, হ্যাঁ, এই এমসিকিউগুলা তোমাদের কাছে তোমাদের বোর্ড থেকে যে প্রশ্নগুলো হয়, বোর্ডের প্রশ্ন আছে এখানে। আবার তোমাদের কাছে এখানে যেটা আছে, তোমাদের বইয়ের মধ্যে অনুশীলনী যেটা আছে, সেই অনুশীলনীর থেকে হুবহু প্রশ্ন নেওয়া আছে, অনুশীলনীতে প্রশ্ন নেওয়া আছে। আবার দেখা যাচ্ছে তোমাদের কলেজের যে সকল জায়গায় প্রশ্ন হইতো, তোমাদের ভিন্ন ভিন্ন কলেজের যে সকল কোশ্চেন আছে, কলেজের কোশ্চেনগুলো আছে। এর বাইরে হচ্ছে এডমিশন থেকেও কিছু কোশ্চেন এখানে রাখছি আর কি। তার মানে সব কিছু মিলিয়ে এইটা, এই জন্য আমি সোর্সগুলো লিখে দেই নাই যে কোথা থেকে কি নিয়েছে, আমি নিয়ে সোর্স মুছে দিয়ে জাস্ট প্রশ্নগুলো এখানে রেখে দিয়েছি। কথা বুঝতে পারছো? সো এই এমসিকিউগুলো চোখ বন্ধ করে করো, তোমার কাছে আর কোনো কিছুই বাকি থাকবে না। ক্লিয়ার ভাইয়া? ওকে, সামনের দিকে চলো। এবার কোনো কোয়েশ্চেন্স থাকলে তবুও তোমরা করতে পারবা। আমার সাথে তোমরা কানেক্টেড থাকতে পারবা কোথায় বলো তো? তোমরা আমার সাথে কানেক্টেড থাকতে পারতেছো হোয়াটসঅ্যাপে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেখানে। তোমরা আমার সাথে কানেক্টেড থাকতে পারছো হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। আবার আমাদের যে ফেসবুক গ্রুপের মাধ্যমে, সব জায়গাতেই থাকতে পারতেছো। তবে সমস্যা নেই, আমি সব জায়গাতেই রেসপন্স করি আর কি, কোনো ইস্যুস নেই। আর এর বাইরে আমাদের এই কোর্সটা তো আমাদের এইচএসসি সেন্ট্রিক করে, পাশাপাশি আমি এমসিকিউ সলভের উপর ভিত্তি করে মেডিকেলের প্রশ্নগুলা, আবার হচ্ছে এই ভার্সিটির প্রশ্নগুলোর সলভ, ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলোর সলভ, এটা নিয়ে ছোট্ট একটা কোর্স ডিজাইন করবো সামনে। হ্যাঁ, তার আগে হচ্ছে আমরা এই যে ইঞ্জিনিয়ারিং কোর্স এবং এডমিশন কোর্স, ভার্সিটি কোর্স, এই কোর্সটাকে আমরা সামনের দিকে আগায় নিব আর কি। এগুলো কথাবার্তা আমাদের পরে হবে, শুরু করে দিই আমরা কথাবার্তা না বলে। হ্যাঁ, অনেকগুলো কথা বলতে থাকলে বলা হয়ে যায়। সবার আগে যদি আসি যে মেসোস্ফিয়ারের উচ্চতা কত আর কি, তো এইটা সবার আগে হওয়ার কথা না, তাই না? তা আমাদের কাছে দেখা লাগবে যে বায়ুমণ্ডলের স্তরগুলো কী কী আছে আর কি। বায়ুমণ্ডলের স্তর কয়টা আছে বলো তো? স্তর আছে হচ্ছে 4টা। একটা যদি আমরা চিন্তা করে দেখি, প্রথম স্তরটার নাম কি? প্রথম স্তরটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার, তাই না? ট্রপোস্ফিয়ার, বুঝছো? ট্রপোস্ফিয়ার। আচ্ছা, 2 নাম্বারটার নাম কি? 2 নাম্বারটার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আর বোরিং লাগতে পারে হালকা পাতলা, বাট এটা একটু পড়তে হবে আর কি আমাদের এটা। 3 নাম্বারটার নাম কি? 3 নাম্বারটার নাম হচ্ছে আমাদের কাছে মেসোস্ফিয়ার।
মেসোস্ফিয়ার। 4 নাম্বারটার নাম কি আমাদের কাছে? 4 নাম্বারটার নাম হচ্ছে আমাদের কাছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার। আচ্ছা, আমি তোমাদের একটা কাজ করি আগে, যে এই যে যে স্লাইডটা তোমরা দেখতেছো এখানে, এই অবস্থাতেই তোমরা অনেকে বলেছিলে যে ভাই একটা কাজ করলে বেটার হইতো, যে আপনি আমরা দাগাই নিব এরকম ভাবে স্লাইডটা দিয়ে দিতে পারলে ভালো হতো। আমি এটা সেভ করে দিই, তাতে করে তোমাদের দাগানোর আগে, অ্যান্সার দাগানোর আগে তোমাদের কাছে এটা চলে যায় আর কি, তোমরা এটা পাইতে পারো। বুঝছো? তোমাদের যেন অ্যান্সার দাগানোর আগে এইটা যেন পাও, এইভাবে একটু দাগাই দিই, দাঁড়াও। ঠিক আছে, যাতে তোমরা এটা প্রিন্ট করে নিয়েও পড়তে পারো। উইদাউট অ্যানোটেশন দিলাম আর কি এটার ফাইলটা। হ্যাঁ, তাহলে একটু বেটার হবে। বুঝছো? আগে আমার মনে ছিল না শুরু থেকে, সেভ এভাবে দিয়ে রাখবো তোমাদের জন্য, উইদাউট অ্যানোটেশন ফাইলটাকে দিয়ে রাখি। তাহলে তোমরা এখান থেকে এটা পরবর্তীতে কেউ চাইলে যে আমি অ্যান্সার দেখানোর আগে তোমরা আগে নিয়ে কাজ করতে পারবে আর কি, এরকম। ওকে, সেভ হয়ে গেছে, ওইটা আমরা পরে দিয়ে দিব আর কি। আচ্ছা, আমরা যেসব কথাগুলো বলতেছিলাম, আসো তুমি এক এক করে বলি আমরা। যে ট্রোপোস্ফিয়ার, যেটা ট্রোপোস্ফিয়ার, এইটা আসলে কি? এটা আসলে উচ্চতা কত থেকে কত? ট্রোপোস্ফিয়ারের উচ্চতাটা আমি যদি আমার এই মানগুলো আমার নিজেরও ভুলে যাই, দ্যাটস আমি একটু এটা লিখে রাখছি, এটা জাস্ট এই মানটার জন্য। এই মানটা আমি একটু লিখে রাখছিলাম কততে, এটা হচ্ছে 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত। 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত হচ্ছে ট্রোপোস্ফিয়ার। আর স্ট্র্যাটোস্ফিয়ার যেটা, এটা কত? এটা হচ্ছে 15 থেকে 50 কিলোমিটার। এটা হচ্ছে 15 থেকে 50 কিলোমিটার। মেসোস্ফিয়ার যেটা, এটা কত? এটা হচ্ছে 50 থেকে 85, 50 থেকে 85 কিলোমিটার। আবার থার্মোস্ফিয়ার যেটা, এটা কত? 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত। 500 কিলোমিটার পর্যন্ত। এখানে প্রত্যেকটা, হ্যাঁ, এই মন্ডল স্তরগুলোর ক্ষেত্রে তোমার কাছে একটু স্পেশাল কিছু আছে, এটা মাথায় রাখা লাগবে। ট্রপোস্ফিয়ার যেটা, এটা তো আমাদের কাছে একদম বায়ুমণ্ডল থেকে, মানে ভূপৃষ্ঠ থেকে একটু উচ্চতা কাছাকাছি আর কি। এই জায়গায় তোমার যে ঝড় বৃষ্টি যেটা হয় না, ঝড় ঝঞ্ঝাট যেটা বলতেছো, এটা হচ্ছে এই জায়গার মধ্যেই ঘটে। আমি জাস্ট কয়েকটা কিওয়ার্ড লিখে রাখবো, তাহলে কাজে লাগবে। স্ট্র্যাটোস্ফিয়ার যেটা, এইটার মধ্যে তাহলে কি ঘটনা ঘটে? ওই যে পৃথিবীর ছাতা বলা হয় কাকে? ওজোন বলা হয়। তো ওই ওজনের একটা লেয়ার থাকে, যার জন্য একদম সূর্য থেকে যেগুলো ক্ষতিকর রশ্মি যেগুলো আসে, এগুলো পৃথিবীর মধ্যে ঢুকতে পারতেছে না। এটা পৃথিবীর ছাতা হিসেবে কাজ করতেছে হচ্ছে এই স্ট্র্যাটোস্ফিয়ারটা। এখানে ওজনের একটা ব্যাপার স্যাপার আছে। আর মেসোস্ফিয়ার যদি আমরা বলি, মেসোস্ফিয়ার কি? মেসোস্ফিয়ার স্পেশাল ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে শীতলতম একটা স্তর। এই জায়গায় তাপমাত্রা হচ্ছে নেগেটিভের দিকে চলে যাচ্ছে। আবার থার্মোস্ফিয়ার যেটা, এই জায়গায় কি হয়? এই জায়গায় থার্মোস্ফিয়ারের মধ্যে যেটা হয়, এই জায়গার মধ্যে হচ্ছে তাপমাত্রা অনেক বেশি থাকে আর কি, এরকম। বুঝছো? এখানকার মধ্যে তাপমাত্রা হচ্ছে অনেক অনেক বেশি থাকে আর কি। এই চিহ্ন দিয়ে বুঝেছি বেশি থাকতেছে এটা। তার মানে আমরা একটা জিনিস পড়তে গিয়ে বেশ কিছু ইনফরমেশন জেনে ফেলছি। এবার প্রশ্ন করি, মেসোস্ফিয়ারের উচ্চতা আসলে কত? মেসোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 50 থেকে 85। 50 থেকে হচ্ছে 85। বুঝছো? 50 থেকে হচ্ছে 85। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু একটা কাজ করি, দাঁড়াও। এইটা অ্যান্সার, তাই তো? ওকে, বুঝছি। আসলে সামনের দিকে একটু আগাই আমরা। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের প্রধান উপাদান কি? স্ট্র্যাটোস্ফিয়ার যেটা, স্ট্র্যাটোস্ফিয়ার মানে কি বলছিলাম? 2 নাম্বার যে স্তরটা সেটা ছিল, এটার মধ্যে কি যেন বলছিলাম? ওজোন। ওজোনটা হচ্ছে পৃথিবীর ছাতা। হ্যাঁ, ওইটা আর কি। ওজোন যেটা, ওইটা হচ্ছে পৃথিবীর ছাতা বলা হয় এটাকে। ওজোন যেটা লেয়ার থাকে, এটা কি বলা হয়? পৃথিবীর ছাতা বলা হয়। এটা মাথায় রাখতে হবে। আর ওজনের যে স্ট্রাকচার যেটা হয়, ওজনের নির্দিষ্ট একটা স্ট্রাকচার আছে, তোমাদের জন্য প্যারালাল তথ্য বলে রাখি। O3 যেটা, এটার স্ট্রাকচারটা হচ্ছে 3টা অক্সিজেন থাকে। 3টা অক্সিজেন থাকে, জিনিসটা দেখতে এরকম টাইপের হয়। প্লাস এই যে হচ্ছে মাইনাস। বুঝছো? এদের মধ্যে রেজোনেন্স ঘটে থাকে, হচ্ছে ওজনের একটা স্ট্রাকচার। এটা সুন্দরভাবে মাথায় রাখবা। বুঝছো? ওকে, সামনের দিকে চলো, আমরা এভাবে একটু পড়তে পড়তে আগাবো। বায়ুমণ্ডলে কোন স্তরে তাপমাত্রা সর্বাপেক্ষা বেশি? বায়ুমণ্ডলে কোন স্তরে? বায়ুমণ্ডলে কোন একটা স্তরের মধ্যে তাপমাত্রা সবচেয়ে বেশি আর কি। আমরা বলছিলাম এই স্তরটার নাম কি? এটার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। এটার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। বুঝছো? মনে আছে এটা? এটা কিন্তু আমি শুরুতে লিখে দিয়েছিলাম, এটা এই সকল তথ্যগুলোর মধ্যে। তো সেটার মধ্যে কি হয়? থার্মোস্ফিয়ার কোনটা? এই যে থার্মোস্ফিয়ারের মধ্যে পাইছি আমরা। থার্মোস্ফিয়ারের মধ্যে কি আছে? এটা বেশি আছে।
এবার চলো বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটা। বায়ুমণ্ডলে 4টা অঞ্চল আছে, তার মধ্যে হচ্ছে যে 3 নাম্বার যেটা ছিল মেসোস্ফিয়ার, এটা হচ্ছে শীতলতম অঞ্চল ছিল, তার মানে হচ্ছে 3 নাম্বারটা আমাদের কাছে অ্যান্সার। আমরা কিন্তু সুন্দরভাবে লিখছিলাম এই কথাগুলো, শুরুতে একটু লিখে নিছিলাম, বুঝছো, শুরুতে লিখে নিছিলাম, ওইটা আবার বলে দিচ্ছি আর কি। বায়ুমণ্ডলে কোন অঞ্চলে ঝড় ঝঞ্ঝাট যেটা হয়, বৃষ্টিগুলো যেগুলো আসতেছে, এটা আসলে কোন জায়গাটায়, এটা আসলে প্রথম যে লেয়ারটা থাকতেছে সেইটার মধ্যে, প্রথম লেয়ারটার নাম আমরা কি বলতেছিলাম, ট্রপোস্ফিয়ার, যেটা সেটার মধ্যে আর কি ঘটনাটা ঘটে, বুঝছো। ওকে, এবার আসো ওজোন স্তরে বায়ুমণ্ডলে কোন ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন অঞ্চলে অবস্থিত আর কি, কোন অঞ্চলে বলো তো। প্রথমেরটা হচ্ছে ট্রপো, তারপরে হচ্ছে কি স্ট্র্যাটো, তারপরে হচ্ছে মেসো, তারপরটা হচ্ছে থার্মো। তাহলে কোথায় আছে বলো তো, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আছে আর কি। কোথায় আছে এটা, এটা আছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আছে, বুঝছো। ওকে, নিচের কোন সমীকরণটি বয়েলের সূত্র প্রকাশ করে আর কি। তাহলে এখন আসো আমাদের কিছু হালকা একটু পড়তে হবে আবার একটু। আচ্ছা, আমরা কিন্তু প্রত্যেকটার মধ্যে বুঝে বুঝে একটু আঁকবো। বয়েলের সূত্র যাওয়ার আগে আমাদেরকে বোঝা লাগবে যে গ্যাসের সূত্রর সাথে কানেক্টেড, গ্যাসের সূত্র বুঝতে হবে কোথায়, গ্যাসের সূত্র। আসো ঠান্ডা মাথায় বুঝো, দেখবা গ্যাসের সূত্র মানে কি। গ্যাসের সূত্র মানে 4টা সূত্র আছে। গ্যাসের সূত্র কয়টা, গ্যাসের সূত্র আছে হচ্ছে 4টি গ্যাসের সূত্র আছে, 4টা গ্যাসের সূত্র আছে আর কি। তাহলে 4টা গ্যাসের সূত্র আছে, আবার গ্যাসের গুলোর ক্ষেত্রে নিয়ামক আছে। গ্যাসের গুলোর ক্ষেত্রে কি আছে, গ্যাসগুলোর ক্ষেত্রে নিয়ামক আছে, গ্যাসগুলোর ক্ষেত্রে কি আছে, নিয়ামক আছে। নিয়ামকগুলো কি কি, পি, ভি, টি, এন, 4টা নিয়ামক আছে। কয়টা আছে নিয়ামক, 4টা। তাহলে এই 4টা নিয়ামকের মধ্যে 2টার মধ্যে পরিবর্তন হবে আর 2টা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, 2টা পরিবর্তন 2টা কনস্ট্যান্ট থাকবে আর কি। ঠিক আছে, ধরে নিলাম আমাদের কাছে যখন পি আর ভি এর মাঝখানে আমরা সম্পর্কটা দেখব, তখন কি হইল, এন আর টি এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের কাছে কনস্ট্যান্ট, বুঝছো। তো তখন এর মধ্যে কি হয়, পি 1/v ব্যস্তানুপাতিক আকারে থাকে, এটা হচ্ছে একটা। আবার যদি কখনো এরকম করো, তুমি হচ্ছে পি আর টি এর মাঝখানে সম্পর্ক দেখতে চাও, তাহলে কি হবে, ভি আর এন এইটা হচ্ছে আমাদের কাছে কনস্ট্যান্ট, বুঝছো, কে মানে কনস্ট্যান্ট বুঝাইতেছি। তখন যে ফর্মুলাটা হবে পি সমানুপাতিক টি, এটা একটা ফর্মুলা আসবে, বুঝছো, 2টা ফর্মুলা পাইলাম। আবার একটা কাহিনী কি হতে পারে, যদি আমরা একটা কাজ করি, ভি আর টি এর মাঝখানে সম্পর্ক দেখতে চাই, তখন কি হবে, তখন হবে হচ্ছে পি আর এন এইটা হচ্ছে আমাদের কাছে কনস্ট্যান্ট হবে। তখন কি হবে, এটা ফর্মুলাটা ভি সমানুপাতিক হচ্ছে টি, ভি সমানুপাতিক হচ্ছে টি। আবার যদি এরকম করি, আমরা যদি কাজ করতে চাই যে ভি আর এন এর মাঝখানে সম্পর্ক দেখব, তখন পি আর টি হচ্ছে আমাদের কাছে কনস্ট্যান্ট একটা ব্যাপার। তখন এখানকার মধ্যে কি হবে বলো, তখন হচ্ছে ভি সমানুপাতিক এন। এই হচ্ছে ফর্মুলাগুলো। কয়টা ফর্মুলা পেলা, 4টা ফর্মুলা পাইছো হচ্ছে গ্যাসের। গ্যাসে কয়টা ফর্মুলা পাইছো, 4টা ফর্মুলা পাইছো। এই যে একটা, এই যে প্রথম যে ফর্মুলাটা পাইছো, এই ফর্মুলাটার নাম বলে হচ্ছে বয়েলের সূত্র বলে। এটার নাম বলে হচ্ছে কি, এটা হচ্ছে বয়েলের সূত্র বলে। এইটা যেটা আছে, যখন আয়তনটা হচ্ছে কনস্ট্যান্ট ছিল আর মোল সংখ্যা যখন কনস্ট্যান্ট ছিল, তখন এটাকে বলতেছে হচ্ছে গে লুসাকের ফর্মুলা বলতেছে, গে লুসাকের ফর্মুলা বলতেছে, গে লুসাক, হ্যাঁ, গে লুসাক এর সূত্র, গে লুসাক এর সূত্র। আচ্ছা, যখন ভি যেটা মানে ভি আর টি এর মাঝখানে যখন সম্পর্ক দেখতেছো, যখন পিটা হচ্ছে কনস্ট্যান্ট ছিল, মানে চাপ কনস্ট্যান্ট, তখন এটাকে আমরা বলতেছিলাম কার সূত্র, এটাকে বলতেছিলাম হচ্ছে চার্লসের সূত্র, চার্লস এর সূত্র। যখন দেখতেছি এই যে পি আর টি কনস্ট্যান্ট, ভি আর এন এর মাঝখানে সম্পর্ক, তখন এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রো এর সূত্র, বুঝছো ঘটনা। তাহলে কটা সূত্র পাইলা, 4টা ফর্মুলা পাইছো। এই হচ্ছে একটা ফর্মুলা, মনে রাখবা ভালো করে, বুঝছো। এরপরে হচ্ছে এই হচ্ছে আরেকটা ফর্মুলা, কয়টা ফর্মুলা গেল, 2টা ফর্মুলা গেল আর কি এখানে, বুঝছো, 2টা ফর্মুলা গেল। তারপরে আসলে হয় কয়টা, এই যে একটা আর কি, তাহলে 3টা ফর্মুলা গেল। তারপরে হচ্ছে এই যে 4টা ফর্মুলা গেল, বুঝছো, 4টা ফর্মুলা গেল আর কি। হ্যাঁ, তাহলে কয়টা ফর্মুলা পাইলাম আমরা বলো তো, 4টা ফর্মুলা পাইছি আলাদা করে, বুঝছি। প্রশ্ন বলছে কি, এবার আসো দেখো, বুঝো ভালো করে। প্রশ্ন বলছে কোনটি বয়েলের সূত্রকে সমর্থন করে। বয়েলের সূত্র মানে এইটা, পি আর 1/v এর মাঝখানে ফর্মুলাটা আর কি। তাহলে এখান থেকে যদি আমরা এবার লিখি যে পি সমানুপাতিক 1/v সমান কি লেখা যায়, তাহলে লেখা যায় হচ্ছে পি ভি সমান হচ্ছে একটা কনস্ট্যান্ট লিখে দেওয়া যায়। তাহলে কি লেখা যায়, P1V1 সমান P2V2, এইটা হচ্ছে বয়েলের সূত্রের একটা রূপ বলে দেওয়া যায় এখান থেকে, বয়েলের সূত্রের একটা রূপ এটা বলে দেওয়া যায় সুন্দরভাবে। তাহলে কোনটা হবে অ্যান্সারটা বলো তো বাবা, তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে P1V1, এইটা যেটা আছে এটা হচ্ছে অ্যান্সারটা হবে আর কি, এইটা হবে অ্যান্সারটা হবে, বুঝছো।
হ্যাঁ, তাহলে ভাইয়া এই সেম উপায়ে আপনি কি এদের কোনো কথা বলতে পারেন কিনা? হ্যাঁ, বলা যায়। দেখো P1 ডিভাইডেড বাই P2 সমান T1 ডিভাইডেড বাই T2, এটা হচ্ছে গেলুসাকের ফর্মুলাটাকে এভাবে লিখে ফেলা যায়। এইটাকে লিখতে পারবা এরকমভাবে V1 বাই V2 সমান হচ্ছে T1 বাই T2, এটা লিখে ফেলা যায়। ওটাকেও ভাবে লিখতে পারবা। তো ফর্মুলাগুলো তুমি বোঝাশোনা শেষ আর কি, বুঝছো? ওকে, তাহলে আমরা বেসিক সহকারে এটা বুঝতে পারছি। এবার দেখি অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ কোনটা। অ্যাভোগাড্রো সূত্র যেটা আছে সেটা কোনটা? এই যে ভি সমানুপাতিক এন, যেখানে পি আর টিটা হচ্ছে কনস্ট্যান্ট, বুঝছো? এই কথাটাই দেখো। তাহলে আমরা কি বললাম এখানে? এখানে বললাম যে কথাটা যে ভি সমানুপাতিক এন হবে টি আর পি, যেটা এটা হচ্ছে কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট মানে এটাকে কে দিয়ে প্রকাশ করছিলাম ভাইয়া, বুঝছো? চলো দেখি মিলে দেখি কোথায় আছে। ভি এর সাথে এন, পি আর টি হচ্ছে কনস্ট্যান্ট বা স্থির আছে আর কি। সেটা কোনটা? এই যেটা 4 নাম্বারটা আছে। কথা কি তুমি বুঝতেছো ভাইয়া? হ্যাঁ, ওই যে প্রথম স্লাইডটা করে বুঝলে সামনের দিকে আগানো যাবে সুন্দরভাবে। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে কি বসলো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার দেখো হচ্ছে গেলুসাকের চাপের শুধু গাণিতিক রূপ কোনটা, গেলুসাক কোনটা আছে। গেলুসাকের জন্য ভাইয়া বলছিল যে জিনিসটা পি এর সমানুপাতিক টি হবে ভি আর এন, যেটা এইটা ছিল হচ্ছে আমাদের কাছে কনস্ট্যান্ট ছিল, এটা আমাদের কাছে কনস্ট্যান্ট বা স্থির ছিল আর কি। তাহলে পি আর টি কোথায় আছে? ওই যে প্রথমেরটাই, তাই না? পি আর টি যেটা আছে প্রথমেরটাই আছে আমাদের কাছে। তোমরা চেক করো, আমি একটু কাছাকাছি এখানে থাকার কারণে হয়তো বলার সময় কিন্তু আমি ঠিক বলে ফেলছি, বাট দেখানোর সময় হয়তো বা কম বেশি এপাশ ওপাশ করে ফেলতে পারি আর কি। হ্যাঁ, তোমরা একটু চেক করিও যে ভাইয়া বলার সময় তো ঠিক বললো, এটা করার সময় কি করলো। ব্লাইন্ডলি এটা বিলিভ করো না যে ভাইয়া এটা দেখাচ্ছে আর কি। আমি এরকম কয়েকটা বার এমসিকিউ করতে এটা হয়েছে, ঠিক এখানে লিখতেছি হয়তো বা খ হবে, দেখতে গিয়ে আমি ক দাগাই ফেলছি, ভুলে গেছি, এরকমটা হয়েছে। ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় দেখবা এটা। নিচের কোন সূত্রটি আদর্শ গ্যাসের জন্য গুরুত্বপূর্ণ নয়? আচ্ছা, এবার তাহলে আসতেছে আদর্শ গ্যাস কি। হ্যাঁ, আমাদের আবার তাহলে একটু পড়তে হবে এখানে। হ্যাঁ, আমরা যদি গ্যাসগুলোকে ভাগ করতে চাই, ধরো আমরা গ্যাসগুলোকে ভাগ করতে চাচ্ছি, গ্যাসকে, একটা হলো আদর্শ গ্যাস, একটা হলো আদর্শ আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস। আরেকটা হলো আমাদের কাছে বাস্তব গ্যাস, একটা হলো আমাদের কাছে বাস্তব গ্যাস। তো আদর্শ গ্যাস আর কি গ্যাস? বাস্তব গ্যাস। তাহলে এটা কি হয় যে গ্যাসের সূত্র মানে চারটি যে সূত্র আছে, চারটি সূত্র মেনে চলে, বুঝছো? এটা হলো কি চারটি সূত্র মেনে চলে না। কোন চারটা সূত্র? ওই যে শুরুতে যে চারটা সূত্রের কথা বলছি সেটা। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। বুঝছি। 2 নাম্বার কথার মধ্যে তুমি আসো। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিছু কথা আছে যে এইটা কোথায় হয়? এটা হচ্ছে নিম্ন চাপ মানে কম চাপে, নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায়, উচ্চ তাপমাত্রায়, নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় এইটা আদর্শ কোন একটা গ্যাস, হ্যাঁ, কি করতে পারে? আদর্শ গ্যাসের মধ্যে আচরণ করে। আর এইটা কি আসলে? এটা আসলে নিম্ন চাপ উচ্চ তাপমাত্রা, এই কথাটা না, এর বাইরে যে কোনো কন্ডিশন আর কি। হ্যাঁ, এটা হচ্ছে অন্যান্য কন্ডিশনগুলো লিখে রাখলাম, অন্যান্য কন্ডিশনগুলো লিখে রাখলাম আর কি, বুঝছো? অন্য সময় মানে চারটা সূত্র মানে তো চলে না একে, আর অন্য যে কোনো তাপমাত্রা হইতে পারে আর কি। হ্যাঁ, এরকম, বা যে কোনো চাপে হইতে পারে, যে কোনো কিছু, এটার জন্য স্ট্রিক্টলি এটা হইতে হবে আর কি, এটা, বুঝছো? এবার চলো যে নিচের কোন সূত্রটি আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য বা গুরুত্বপূর্ণ নয়। তাহলে চারটা সূত্র ওরা মেনে চলে, চারটা সূত্রের কথাই মাথায় তুমি রাখতে হবে। তুমি চারটা সূত্র জানো, কি কি জানো? চারটা সূত্রের কথা বলছিল, ভুলে গেছো? বলো। বয়েলের সূত্র, আমার সাথে সাথে বললো একবার। বয়েলের সূত্র, তারপর কি? গেলুসাকের সূত্র, তারপর চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। তাহলে অ্যাভোগাড্রোর সূত্রটা আছে, চার্লসের সূত্র আছে, বয়েলের সূত্রও আছে। এই যে রাউল্টের সূত্রটা আসলে না, বুঝছো? রাউল্টের সূত্রটা আসলে না, বুঝছো? রাউল্টের সূত্রটা না। ক্লিয়ার? ওকে, সামনে চলো। এবার চলো দেখি কি হয়। পাশের লেখচিত্রটি কোন সূত্রের জন্য প্রযোজ্য আর কি। খুবই চমৎকার কথা। এখানে তুমি দেখলেই বুঝবা এটা হচ্ছে টি মানে হচ্ছে কি তাপমাত্রা কনস্ট্যান্ট আছে, পি আর ভি এর মাঝখানে সম্পর্ক। আমরা দেখি পি 1/v, তাই না? তাপমাত্রা আর মোল সংখ্যা যখন কনস্ট্যান্ট ছিল, তাই না? তাহলে কি লেখা যায়? পিভি সমান হচ্ছে কে, এটা লিখে ফেলা যায়, বুঝছো? তাহলে এখন যদি আমরা বসাই, এই যে পিটাকে যদি আমরা বসাচ্ছে কোন দিকে, ওয়াই এক্সিসে বসাইছে, আর এটাকে বসাচ্ছে হচ্ছে এক্স এক্সিসে বসাচ্ছে, এটা সমান হচ্ছে কে। অর্থাৎ এক্স ওয়াই সমান যদি কে হয়, তখন এক্স ওয়াই সমান যদি কে হয়, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে একটা আয়তাকার অধিবৃত্ত হয়।
এটার নাম হচ্ছে কি, আয়তাকার অধিবৃত্তের একটা গ্রাফ পাওয়া যায়। আয়তাকার কেমন, অধিবৃত্ত একটা গ্রাফ পাওয়া যাবে আর কি এটা। তাহলে এই যে এইটাই হচ্ছে আয়তাকার অধিবৃত্তের একটা গ্রাফ বলছে, আর পি আর ভি এর মাঝখানে সম্পর্ক আছে, সবকিছু মিলে যাচ্ছে। এটা কোনটা আসলে, এটা হচ্ছে বয়েলের সূত্র বলে। কোনটা আসলে বলো তো, এটাকে বলতেছে বয়েলের সূত্র বলতেছে আর কি। আচ্ছা বুঝছি। আরেকটা কথা বলে রাখি, বয়েলের সূত্র যখন কাজ করতেছো তখন এই যে গ্রাফের যে রেখাগুলো হয়, এই রেখাগুলো একটা নাম আছে, এই রেখাগুলো একটা নাম আছে, তার নাম বলে কি জানো, আইসোথার্ম বলে। কি বলে, আইসোথার্ম বলে। আইসোথার্ম কেন বলে, একই তাপমাত্রা থাকলে তাকে আইসোথার্ম বলে আর কি। একই তাপমাত্রা থাকলে তার কি বলা হয়, আইসোথার্ম বলে আর কি। যেহেতু গ্রাফের ব্যাপারটা চলে আসলো, তাহলে একটা বলে রাখি তোমাকে, দেখো এটা ঠান্ডা মাথায় জিনিসটা বুঝিও। ধরো আমরা দিলাম হচ্ছে এখানে এরকম, আমরা দিলাম হচ্ছে এটা, এটা দিলাম পি, এটা দিলাম ভি এর মাঝখানে সম্পর্ক। আচ্ছা আমরা তখন যেগুলো গ্রাফ বানাইছিলাম, মানে যেগুলো ফর্মুলা, পি আর ধরলাম টি এর মাঝখানে একটা সম্পর্ক, আবার ধরতেছি পি পি ভি আর টি এর মাঝখানে একটা সম্পর্ক, বুঝছো? এই গ্রাফটা আসবে কিরকম, এরকম একটা গ্রাফ আসবে, এই গ্রাফটা আসবে হচ্ছে এইরকম একটা গ্রাফ হবে, এই গ্রাফটা হবে হচ্ছে এরকম একটা গ্রাফ হবে। এইটা হচ্ছে আমাদের কাছে বয়েলের সূত্রের গ্রাফ, এটা হচ্ছে বয়েলের জন্য প্রযোজ্য। এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে গে-লুসাকের জন্য প্রযোজ্য, এটা হচ্ছে গে-লুসাক এর জন্য প্রযোজ্য, আর এটা হচ্ছে চার্লসের জন্য প্রযোজ্য। আমার মনে হয় তোমার মনে থাকবে, হ্যাঁ, চার্লসের জন্য প্রযোজ্য আর কি। তার মানে এই গ্রাফগুলো তুমি একটু একটু করে মনে রাখছো, হ্যাঁ। এটা বেসিকগুলো আমি আসলে গ্রাফের বেসিকগুলো পড়াইছি কোথায় বলো তো, এই ওয়ান শট যে ক্লাসগুলো আছে এগুলো ডিটেলসের মধ্যে পড়াই ফেলছি আর কি। হ্যাঁ, এটার মধ্যে আমরা একটু আরেকটু ফাস্ট যাবো আমরা, বুঝছো? এটাতে আমরা আরেকটু ফাস্ট যাবো, গেল। তারপর উদ্দীপকের লেখচিত্রটা কোন সূত্রের প্রযোজ্য, দেখো ভি আর বনাম টি আছে, ভি বনাম টি, ভি বনাম টি এটা কোন সূত্রের জন্য প্রযোজ্য বলো, এই যে ভি বনাম টি কার জন্য, চার্লসের জন্য প্রযোজ্য আর কি। ভি বনাম টি কার জন্য, চার্লসের জন্য প্রযোজ্য। ভি বনাম টি চার্লসের জন্য প্রযোজ্য, মাথায় থাকবে কথাগুলা। ভি বনাম টি কার জন্য, চার্লসের জন্য প্রযোজ্য আর কি। কোনটি পরম শূন্য তাপমাত্রা, রাইট নাও, দ্যাটস আ নাইস কনসেপ্ট। কোন তাপমাত্রা বলছে, পরম শূন্য তাপমাত্রা। কোথায় বলছে, পরম 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 শূন্য তাপমাত্রা কাকে বলে বলো তো, পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, যে তাপমাত্রায় যে তাপমাত্রায় যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, তাকে কি বলে, পরম শূন্য তাপমাত্রা বলে। তাহলে এবার একটু বলো আমাকে সেটা কি। আচ্ছা ঠিক আছে, কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, সেটা কোনটা? তাহলে ভি এর মানটা হচ্ছে কেমন হইতে হবে, শূন্য হইতে হবে আর কি। এটা কখন হবে, যখন তাপমাত্রাটা -273, সরি, যখন তাপমাত্রাটা কি হবে, ভুল বললাম, তখন তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন হবে এটা। অথবা অথবা তাপমাত্রাটাকে তুমি যদি ডিগ্রি সেলসিয়াসে নাও, তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস হবে। এটাকে মুখস্থ রেখে দাও, বুঝছো? বুঝছো এটা, যখন 0 কেলভিন হবে অথবা -273 ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে দেখি পরম শূন্য তাপমাত্রা কোনটা হবে, তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস, এই যেটা, এটা হবে হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। বুঝছো কথাটা? ওকে ওকে। আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা, ওই যে আদর্শ গ্যাসের যতগুলো আমরা 4টা ফর্মুলা লিখলাম, আদর্শ গ্যাসের ফর্মুলা লিখলাম 4টা, তাহলে হচ্ছে লিখলাম কি জানো, পি ভার্সাস 1/ভি, আবার লিখলাম পি সমানুপাতিক টি, আবার লিখলাম ভি সমানুপাতিক টি, আবার লিখলাম ভি সমানুপাতিক এন। এটা এই সবগুলোকে কম্বাইন করো, কম্বাইন করলে ফর্মুলা আসতেছে হচ্ছে কি, পিভি সমান এন আর টি, এরকম একটা ফর্মুলা আসে। আবার এইটাও আসে সবকিছু হিসাব নিকাশ করলে, পিভি সমান 1/3 mn/c², এটাও থাকে, বুঝছো? তাহলে তোমাকে আমি একটু বলি, ঘটনা তোমাকে একটু বলি, আসো। এইটা হচ্ছে আদর্শ গ্যাসের কিসের সমীকরণ জানো, এটা আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ বা গতির সমীকরণ। আর এটা হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, এটা হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। হ্যাঁ, আদর্শ গ্যাসের সমীকরণের কথা বলছে, গতির সমীকরণও আছে, এটাও আছে। তো নর্মালি কি হয়, আমরা এই 4টা ফর্মুলাকে কম্বাইন করে যেটা হয়েছে আমরা এটাই দেখাবো আর কি। হ্যাঁ, নর্মালি এটা দেখাবো, বাট ওই গতির সমীকরণটাও হবে, সমস্যা নেই, গতির সমীকরণটাও হবে, বুঝছো? ওকে, এখন আসো, আদর্শ গ্যাসের গতির সমীকরণ কোনটা, ওই যে বললাম ওটা ছিল অবস্থার সমীকরণ, এটা হচ্ছে গতির সমীকরণ। তাহলে গতির সমীকরণ কোনটা হবে, এই যে 1/3 mnc এটা। এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া পি বুঝছি, ভি বুঝছি, হ্যাঁ, এখন হচ্ছে যে সিটা কি, এই যে সি, যেটা সি ছিল হচ্ছে যে আরএমএস বেগ, সি ছিল হচ্ছে আরএমএস বেগ। হোয়াট ডু ইউ মিন বাই আরএমএস বেগ? আরএমএস মানে হচ্ছে, আর মানে হচ্ছে রুট,
রুট, এম মানে হচ্ছে রুট মিন, হ্যাঁ, গড়, তারপর এস মানে হচ্ছে স্কোয়ার, রুট মিন স্কোয়ার 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 ভেলোসিটি বা বেগ। এটা ফর্মুলাটা কি? এটা হচ্ছে 3RT ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, যেটা হচ্ছে কেজিতে ভর নিতে হবে হচ্ছে সেটা, বুঝছো? এটা যাই হোক, এটা কথা না, গতির সমীকরণ তাহলে কোনটা হলো পেয়ে গেছি আমরা এখানে। তাহলে এখানে একটা কথা তাহলে বলে রাখতে হয়, এই যে আর কি, তাহলে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর হচ্ছে কি মোলার মোলার গ্যাস ধ্রুবক, আর হচ্ছে কেমন মোলার গ্যাস ধ্রুবক। এইটার মানটা আছে, দুইটা মান আছে, একটা 0.0821 আর একটা মান আছে হচ্ছে 8.314, দুইটা মান আছে। 0.0821 যদি হয়, এটা ইউনিট হয় লিটার এটিএম, তারপরে হচ্ছে পার মোল, তারপরে হলো পার কেলভিন, বুঝছো? এই ইউনিটগুলো ভালো ভালো করে মাথায় রাখবা। 8.314 যখন হয়, এটা ইউনিট কত হয়? জুল পার মোল পার কেলভিন, এইটা হয়। আচ্ছা, এই ইউনিটগুলো ভাইয়া কিন্তু মনে রাখতে বলছে, হ্যাঁ, ভুলে যাওয়া যাবে না। এটার মধ্যে যেটা হয়, এইটাকেই তুমি হচ্ছে এসআই ইউনিট বলতে পারো, এটাই হচ্ছে এসআই ইউনিটও বলতে পারো, এসআই ইউনিটও বলতে পারো, বুঝছো? মাথায় রাখতে হবে এগুলো ভালোভাবে। আচ্ছা, এবার আসো, এখন এই যে মোলার গ্যাস ধ্রুবক যেটা দিছো, এইটা তাহলে কি প্রকাশ করে? এটা হচ্ছে কাজ নির্দেশ করে, কাজ নির্দেশ করে, কাজ নির্দেশ করে, কাজ নির্দেশ করে, হ্যাঁ, জুল পার মোল। এক মোল গ্যাসকে নির্দিষ্ট তাপমাত্রায় কমানো বাড়ানো করলে ওইটার জন্য যে সংকোচন প্রসারণশীল জনিত যে কাজটা হয় তাকে নির্দেশ করে হচ্ছে এটা। ক্লিয়ার কথাটা? ওকে, আসেন, এসটিপিতে এক মোল সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? এটা আমরা ছোটবেলায় পড়ে আসছি যে এক মোল গ্যাসের আয়তন, এক মোল গ্যাসের আয়তন কত? এক মোল যে কোনো গ্যাসের আয়তন, এক মোল যে কোনো গ্যাসের আয়তন, এইটা ভাইয়া ফিক্সড, সেটা কত? আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা কোথায়? এটা হচ্ছে এসটিপিতে, এটা হচ্ছে এসটিপিতে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আরেকটা আছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসএটিপি। তখন এক মোল গ্যাসের আয়তন ওইখানে কত হয়? 24.789 লিটার, এটা হয় আর কি, বুঝছো? সো দুইটা ভ্যালু কিন্তু আলাদা, একটা হচ্ছে এসটিপি, একটা কেমন এসএটিপি। এখন এখন তোমার কাছে যদি বলা হয় এসটিপি আসলে কোনটা, এসটিপি আসলে কোনটা? যখন টেম্পারেচারটা 0°C, যখন প্রেশারটা 1 atm, বুঝছো? তখন। আর এটার ক্ষেত্রে কি হয়? যখন টেম্পারেচার হচ্ছে 25°C, প্রেশারটা হচ্ছে কত? 1 atm এর কাছাকাছি, এরকম একটা ব্যাপার, একটু কম, হ্যাঁ, 1 atm একটু কম, বাট 1 atm এর কাছাকাছি ধরে নিয়েছে আর কি এটা। আর ভলিউমটা তখন হচ্ছে এটা। সো মাথায় রাখতে হবে এক মোল গ্যাসের আয়তন দিলে কত হবে। আমরা একটা এক্সট্রা ইনফরমেশন পড়ে ফেলছি, এটা হচ্ছে এইটা, হ্যাঁ। আমাদের এসটিপিতে বলছিল, যেহেতু আমাদেরকে এসটিপিতে যেহেতু বলছিল, এই জন্য আমরাও কাজটা এসটিপিতে করে ফেলছি আর কি। ক্লিয়ার হচ্ছে তো নাকি? বলো, এই তোমার যদি কোনো মনে হয় যে ভাইয়া ক্লাসটা আরেকটু অন্যভাবে নিলে ভালো হতো, ইফ ইউ হ্যাভ এনি ডাউট, তোমার যদি কিচ্ছু বলার থাকে বলো আমরা বললো, ভাইয়া আছে কিন্তু, হ্যাঁ, সামনে লেকচারগুলো এভাবে নিতে পারবো আর কি। গ্যাসের ঘনত্বের সমীকরণ নিচের কোনটা? খুব মনোযোগ দিয়ে দেখো, আমাদের কাছে ফর্মুলা আছে পিভি সমান এনআরটি, পিভি সমান আমাদের কাছে ফর্মুলা আছে পিভি সমান এনআরটি। আচ্ছা, তাহলে এবার যদি আমরা লিখি পিভি সমান ডাব্লিউআরটি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম লিখে দেওয়া যায়। আচ্ছা, তাহলে পি এম এক পাশে নিলাম, ডাব্লিউ বাই ভি তার সাথে দিলাম হচ্ছে আর টি লিখলাম। বলো এইভাবে লিখে দেওয়া যায় কিনা? ডেফিনেটলি লিখে দেওয়া যায়। এই যে ভর বাই আয়তন, ভর বাই আয়তনকে কি বলে? এই যে ভর বাই আয়তন, ভর বাই আয়তন, এইটাকে আমরা কি বলতেছি? ঘনত্ব বলতেছি। এটাকে আমরা কি ঘনত্ব বলতেছি। তাহলে এই যে ঘনত্ব পেয়ে গেছি, তাহলে কি রাখা যায়? পি এম সমান ডি আর টি। তাহলে ডি সমান পি এম ডিভাইডেড বাই আর টি। এই হচ্ছে অবস্থাটুকু, এই হচ্ছে অবস্থাটুকু। তাহলে কি হইলো এইটা? তাহলে কোনটা হবে বলো তো? ডি সমান পি এম ডিভাইডেড বাই আর টি, ডি সমান পি এম ডিভাইডেড বাই আর টি, এইটাই মনে হয়, তাই না? ডি সমান পি এম ডিভাইডেড বাই হচ্ছে আর টি, বুঝছো? হ্যাঁ, পি এম ডিভাইডেড বাই আর টি, ক্লিয়ার? ওকে, এখন তুমি চাইলে এখান থেকে আণবিক ভরও বের করতে পারো, এই যে এম যেটা আণবিক ভর, তাহলে মাথায় রাখতে পারো, এখানে একটা এক্সট্রা ইনফরমেশন লিখে রাখতে পারো, আমি লিখে রাখি, হ্যাঁ, পিভি সমান হচ্ছে এনআরটি, পিভি সমান এনআরটি। এটা দিয়ে কি কি করা যায়? এটা দিয়ে এক গ্যাসের ঘনত্ব নির্ণয় করা যায়, এক গ্যাসের ঘনত্ব নির্ণয় করা যায়। দুই, এম মানে কি? আণবিক ভর,
এটার মধ্যে আণবিক ভর নির্ণয় করা যায়, দুটা কাজ করা যায় আর কি এটা দিয়ে, বুঝছো? এসআই এককে আর এর মান কত, এটা একটু আগে বলে দিয়ে আসছে ভাইয়া, সেটার জন্য কোনটা মনে আছে? এটার মানটা ছিল কোনটা? এটার মানটা ছিল হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, এটা বলে দিছিলাম। তাহলে সেটা কোনটা? 8.314 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন, রাইট? হ্যাঁ, এবার তুমি আসো, মোলার গ্যাস ধ্রুবক আর এর মান, আর এর একক কোনটা? এটা তো মাত্রা না, ঠিক আছে, কাজের মাত্রা, এটা তো মাত্রা না, এটা হচ্ছে এককটা বলতে পারো কাইন্ড অফ। সেটা কোনটা আসলে বলো, বলে দিছিলাম হচ্ছে কি জুল পার মোল পার কেলভিন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যদি লিখতে পারো এখানে এই জুলের এখান দিয়ে, এটা আসলে কি কাজ বুঝাচ্ছে না, এটা হচ্ছে কাজ, মোল তো মোল, তাহলে হচ্ছে তোমার কাছে মোল ইনভার্স, আর কেলভিনটা তো কেলভিন এটার সাথে, তাহলে কাজ মোল ইনভার্স কেলভিন ইনভার্স, সেটা কোনটা আছে? এটা হচ্ছে কাজ ইনভার্স, এটা তো হবে না, এটা হচ্ছে কেলভিন মোল ইনভার্স নাই, এটাও হবে না, তাহলে হচ্ছে কাজ আছে কেলভিন ইনভার্স আছে মোল ইনভার্স আছে, তার মানে হচ্ছে কাজ মোল ইনভার্স কেলভিন ইনভার্স, কাজ কেলভিন ইনভার্স মোল ইনভার্স, তার মানে এটাও হবে তো অপশনটার মধ্যে, দুইটা অপশন আছে, কাজ কেলভিন ইনভার্স মোল ইনভার্স, তাহলে এটাও তো হবে আর কি। হ্যাঁ, আমি কি কোথাও যদি ভুল করে থাকি একটু বইলো, আমার একটু দূর থেকে দেখা লাগে আর কি। হ্যাঁ, এই কাছাকাছি দেখলে ঝামেলাটা অনেকবার হয়ে যায়। মোলার গ্যাস ধ্রুবকের আর এর মাত্রা হচ্ছে কোনটা? কাজ ইন্টু পার কেলভিন পার মোল, পার কেলভিন পার মোল, ঠিক আছে? ওকে, তার মানে দুইটাই এখানে একটা ছোট্ট একটা ঝামেলা করে ফেলা হয়েছে, হ্যাঁ, টাইপের ক্ষেত্রে আর কি, বুঝছো? ঠিক আছে। বোলসম্যান ধ্রুবকের একক কোনটা? তো এখন প্রশ্ন হচ্ছে ভাই বোলসম্যান ধ্রুবক আসলে কি? বোলসম্যান ধ্রুবকে কে দিয়ে প্রকাশ করছে আর কি, কে। তাহলে এই কে সমান আসলে কি, এটা ভালো করে বুঝতে হবে। এই বোলসম্যান ধ্রুবক কাজ করে হচ্ছে পার মলিকিউলে কাজ করে কোথায়? পার মলিকিউল, মানে প্রত্যেকটা অণুর জন্য কাজ করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যখন একটু আগে নিলাম আর, যেটা আর মানে কি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, তাহলে এক মোলের জন্য কাজ করে, তাহলে আর কাজ করে কার জন্য? পার মোলে কাজ করে, পার মোল পরিমাণে কাজ করে। তাহলে মোল থেকে মলিকুলে কেমনে আসা যায়? এক মোল সমান 6.02 ইন্টু 10⁻23 টি, এত টি অণু না, তাহলে কি করতে হবে? এত দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এই আর এর মানটাকে আমরা যদি এন অফ এ দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কে পাবো। তাহলে এবার তুমি বলো আমাদের কাছে কে এর ভ্যালু তাহলে কত হবে? 8.314 ডিভাইডেড বাই কত হবে? 6.02 ইন্টু 10⁻23। হিসাব নিকাশ করলে কত আসে? 1.38 ইন্টু 10⁻23 এত জুল পার কেলভিন পার মলিকিউল কিন্তু, বুঝছো? তাহলে জুল পার কেলভিন যেটা, এইটা আসতেছে আমাদের কাছে ইউনিটটা, তাহলে কি আসলো? এইটা আসতেছে আমাদের কাছে ইউনিটটা, জুল পার কেলভিন পার মলিকিউলটা, বুঝছো? ওকে, জুল পার মানে জুল পার মলিকিউল না, তাহলে কেলভিনও হইতে হবে কিন্তু এখানে, বুঝছো? বোলসম্যান ধ্রুবকের মান কোনটা? আমরা একটু আগে লিখে আসলাম 1.38 ইন্টু 10⁻23, তাহলে সেটা কোনটা হবে? তাহলে এইটা হবে হচ্ছে এইটা, তাহলে এটা হবে হচ্ছে এইটা, বুঝছো নাকি? হ্যাঁ, 1 ATM সমান কত প্যাসকেল? 1 ATM সমান কত প্যাসকেল? আচ্ছা ঠিক আছে, একটু লিখি আসো। 1 ATM সমান হচ্ছে 760 মিলিমিটার পারদচাপ, এইটা একটা। 2 নম্বর কথা হচ্ছে 76 সেন্টিমিটার পারদচাপ, এইটা যদি তুমি পারদচাপ দিয়ে লিখতে পারো। এবার তুমি যদি প্যাসকেলে যাও, 1 ATM সমান কত? 101, তারপর হচ্ছে 325, এত হচ্ছে কি, এত নিউটন পার মিটার স্কোয়ার, ওইটারই প্যাসকেল বলতেছে। 10325 সমান হচ্ছে এত প্যাসকেল, বুঝছো কথাটা? তাহলে সেটা কোনটা হবে? তুমি যদি এটাকে ভেঙে লিখতে চাও তাহলে কি লিখতে পারো? 1.01325 ইন্টু 10⁵, এভাবেও লিখে ফেলা যায় জিনিসটাকে। ওকে, তাহলে কোনটা হবে? 1.01325 10⁻এত, ঠিক আছে? ভালো করে বুঝিও, ভাইয়া যা পড়াচ্ছি ভালো করে বুঝিও কথাগুলো। স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ বাড়লে ঘনত্ব কি হবে আর কি। হ্যাঁ, তাহলে তোমার মনে আছে ঘনত্বের ফর্মুলাটা, ডি সমান পি এম ডিভাইডেড বাই আর টি, এটাই ছিল কি না? আমার তো ভুলে যাওয়ার স্বভাব আছে একটা। পি সমান ডি এম ডিভাইডেড বাই পি এম ডিভাইডেড বাই আর টি, তাহলে ডি এর সাথে, এবার তুমি আমাকে বলো ডি এর সাথে তাহলে কি, তাহলে তুমি আমার একটু বলো ডি এর সাথে টি, ডি এর সাথে টি এর সম্পর্ক কেমন? ডি সমানুপাতিক 1/t, তাহলে ব্যস্তানুপাতিক, তাহলে কি হবে বলো?
যদি স্থির তাপমাত্রা স্থির রাখো, ও পি এর সাথে বলছে, দেখছো কথাটা বুঝে দেখো ভালো করে, স্থির তাপমাত্রায় তো বলছে, তাহলে তাপমাত্রা তো স্থির, তাহলে চাপের সাথে ঘনত্ব, তাহলে ডি এর সাথে পি, তাহলে ডি সমানুপাতিক হচ্ছে পি। তাহলে চাপ বাড়লে, চাপ যদি বাড়ানো যায় তাহলে ডি কি হবে, ডিও তাহলে বাড়বে। তাহলে কোনটা হবে, তাহলে হচ্ছে 1 নাম্বারটা হবে অ্যান্সারটা। বুঝছো, একটু মানে দেখার কম বেশি হলেই ঝামেলা হয়ে যায় পরীক্ষার মধ্যে, এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে। প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত? প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত বলো? হ্যাঁ, প্রমাণ অবস্থায় মানে কি, এসটিপিতে বলছে, কোনটা এসটিপিতে, 1 মোল গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। বুঝছো, আর এদিকে আমরা জানি 1 লিটার সমান 10⁻³ এত হচ্ছে মিটার কিউব। তাহলে এই লিটারটাকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো 22.4 ইন্টু 10⁻³ এত হচ্ছে মিটার কিউব, তাই না? এটা আছে অপশনের মধ্যে, এই যে আছে অপশনের মধ্যেও আছে। বুঝছো কিনা? হ্যাঁ, 25°C তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ 1 atm, 1/v এর মান এত হলে, 1/v এর মান এত হলে তখন p এর মান কত ক্যালকুলেশন করতে হবে এবার। তাহলে একটু আসো, আমাদের জন্য দেওয়া আছে p1 এর মান কত, 1 atm, 1/v1 এর মান কত দিয়ে দেওয়া আছে, 0.05 এত লিটার। p2 এর মানটা আমাকে বের করতে বলছে, তারপরে বলছে কি 1/v2 এর একটা মান দিয়ে রাখছে 0.042, এই যে দিয়ে আছে। এবার চলো আমরা ম্যাথ করি এখান থেকে, তাহলে কত হবে, p1 v1 সমান p2 v2, বয়েলের সূত্র। তাহলে লিখতে পারি কি, p2 সমান কি লেখা যায় বলো আমাকে, p2 সমান কি লেখা যায়, লেখা যায় হচ্ছে p1 ডিভাইডেড বাই হচ্ছে কত, v2 ইন্টু হচ্ছে v1, বলা যায়? ওকে, তাহলে এবার তুমি দেখো, তাহলে এখানে কি লেখা যায়, p1 লিখলাম, তার সাথে 1/v2 লিখলাম, তার সাথে আমি একটা কাজ করি, আমি তোমার সুবিধার জন্য একটা কাজ করি, যে p2 এর সাথে 1/v1, মানে v1টাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে এই মানটা আমার কাছে জানা আছে, এই মানটা জানা আছে, এই মানটাও জানা আছে, তাহলে p2 সমান কি লেখা যায়, p1 এর মানটা হচ্ছে 1 atm, 1/v2 এর মান কত, 0.042, তারপর এটার মান কত, 0.05, সবগুলো বসাই দিলে একটা মান চলে আসবে। বুঝছো, এখানে ক্যালকুলেটর চাপতে হবে, তাই না? 1 ইন্টু 0.042 ভাগ 0.05, তাহলে হচ্ছে 0.84 atm, 0.84 atm। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার তুমি আসো ঘটনার মধ্যে, তাহলে এটা কোনটা হবে, এইটা হবে অ্যান্সারটা, তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে এটা। ক্লিয়ার তো? এ ও বি গ্যাসের মোল সংখ্যা এত হলে আংশিক চাপ কত, রাইট? না, আসো আংশিক চাপ কিভাবে বের করে, আর কি নতুন টপিক কিন্তু এটা একটা। হ্যাঁ, আংশিক চাপ বের করে কেমনে, বের করতে হবে কি, আংশিক চাপ। আংশিক চাপ কাকে বলে এটা একটু বলো। কোনো একটা পাত্রের মধ্যে দুইটা গ্যাস আছে, কোনো একটা গ্যাস কর্তৃক পাত্রের দেয়ালে যে চাপটা দিত ওটা হচ্ছে ওই গ্যাসের জন্য তার আংশিক চাপ। তাহলে ধরলাম কার জন্য বের করতে বলছে, এ গ্যাসের জন্য বের করতে বলছে, তাহলে পি অফ এ গ্যাসের আংশিক চাপ সমান এক্স অফ এ ইন্টু পি। এখন প্রশ্ন হলো এক্স অফ এটা কি, এক্স অফ এটা হচ্ছে ওই গ্যাসের মোল ভগ্নাংশ, আর পি হইল কি, এই পি হইল এখানকার থেকে মোট চাপ, পি হইল এখানকার জন্য মোট চাপ। কথা বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাই মোল ভগ্নাংশ কিভাবে বের করে, এক্স অফ এ যেটা, এটা বের করে হচ্ছে ওই গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই এন টোটাল, ওইখানে কতগুলো গ্যাস আছে তাদের মোল সংখ্যাগুলো। তাহলে এন অফ এ ডিভাইডেড বাই এন টোটাল, তাহলে ডিভাইডেড বাই এন টোটাল ইন্টু হচ্ছে পি। আচ্ছা, এন অফ এ কত, এই এন অফ এ গ্যাসের মোল সংখ্যা হচ্ছে কত, 10, আর এ আর বি গ্যাসের যোগফল করলে কত, 10 আর 30 যোগ করলে কত হইতেছে, 40, তাহলে নিচে থাকতেছে 40। আর টোটাল চাপ কত, চাপ দেওয়া আছে হচ্ছে 12 এটিএম দেওয়া আছে, তাহলে লিখতেছি হচ্ছে 12। তাহলে এটা কাটাকাটি করলে 4, এটা কাটাকাটি করলে 3, তাহলে কত আসতেছে, 3 এটিএম হচ্ছে ব্যাপার স্যাপারটা, 3 এটিএম হচ্ছে ব্যাপার স্যাপারটা। তাহলে 3 এটিএম কি আছে অপশনে? হ্যাঁ আছে। দেখো চিন্তা ভাবনা করে অপশন দেখবা মিলিয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন পরের দিকে আসো, বায়ুমণ্ডলে N2 গ্যাসের আংশিক চাপ কত?
মানে নাইট্রোজেন গ্যাসের চাপ কত। তাহলে বায়ুমণ্ডল যেটা, এখানের মধ্যে কি আছে, অক্সিজেন গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস আছে, অন্যান্য গ্যাসও আছে। অক্সিজেন গ্যাসের পরিমাণ কত এখানে, অ্যারাউন্ড 21%, আর এটার পরিমাণটা কত, 78%। এটাই তো ওর জন্য মোল ভগ্নাংশ। যদি পুরো বায়ুমণ্ডলটার ধরো বলে দিই, পি অফ এন টু তোমাকে যদি বের করতে বলে, তাহলে হচ্ছে এক্স অফ এন টু ইন্টু কত হবে, এক্স অফ এন টু ইন্টু হচ্ছে টোটাল চাপ, বায়ুমণ্ডলের চাপ কত 180 m, এটা তাহলে কত 78। টোটালটা যদি 100%-এর মধ্যে হিসাব নিকাশ করি তাহলে কত আসতেছে 0.78। এত এটিএম হচ্ছে ওর জন্য তার আংশিক চাপ। সেটা কত হবে তাহলে, এই যেটা 2 নম্বর অপশনের মধ্যে আছে অলরেডি, বুঝছো? 2 নম্বর অপশনের মধ্যে অলরেডি আছে। ক্লিয়ার কিনা? হ্যাঁ। সমভরের CH4 এবং হাইড্রোজেন গ্যাসকে শূন্য পাত্রে এত তাপমাত্রা রাখা হলো। হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ মোট চাপের ভগ্নাংশ কোনটা হবে আর কি। তো চলো একটু দেখি। হ্যাঁ, তার বের কথা বলছে কোনটা, এই যে এটা বের করতে বলছে। তাহলে কি করতে হবে, এক্স অফ H2 ইন্টু তাহলে হচ্ছে মোট চাপ, এই তো। আচ্ছা ঠিক আছে, এটা বের করবো কেমনে, এন অফ H2 ডিভাইডেড বাই এন অফ কত, এন অফ হচ্ছে CH4 প্লাস এন অফ H2, এই দুটা যোগ করতে হবে ইন্টু হচ্ছে পি। এই না ঘটনাটা। আচ্ছা এদিকে আসলে এটা বের করে নিয়ে আসি আমরা। এন অফ H2 এটার মান কত, এটার মান বলছে সমভর বলছে, তার মানে ধরলাম W1 ডিভাইডেড বাই 2 কেন, ওটার ভর হচ্ছে 2। এন অফ CH4 এটা হচ্ছে W একই ভর ডিভাইডেড বাই 16, কারণ এর ভর হচ্ছে 16। ঠিক আছে, এখন এই দুটাটা আমরা যোগটোগ করে দিতে পারবো আর কি, কোনো সমস্যা নেই। তাহলে লিখি চলো, আসো। তাহলে W1 ধরছি এটারে 2 ডিভাইডেড বাই W1 ডিভাইড 2 প্লাস W আচ্ছা 16 না, এটা হচ্ছে 16, সরি ম্যাটার করে না, বাট লিখলাম। ধরো যে 16 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু চাপ কত রাখছো, আংশিক চাপের কত গুণ হবে, তাহলে পি ধরছো, পি রাখছো, মোট চাপ ধরছো এত। তাহলে উপর থেকে ডাব্লুটা কেটে দেওয়া যায়, কেটে দিলে কত থাকে, উপরে থাকে 1/2 থাকে, নিচে থাকে হচ্ছে 1/16 প্লাস 1/2 থাকে। ক্যালকুলেটারে বসাইলে এটা হবে, কিন্তু আমরা খালি মুখে একটু করব। তাহলে কি লেখা যায় বলো, উপর থেকে এখান থেকে কি দেখা যায়, উপরে থাকতেছে হচ্ছে কি 8 দুগুণে 16, তাহলে 8 আর 1 হচ্ছে 9, তাহলে লেখা যাচ্ছে 1/2 ডিভাইড বাই হচ্ছে 9/16। এটা হয় কিনা, হয়তো 9/16 হয় কিনা, তুমি হিসাব নিকাশ করে দেখো, ছোটবেলায় ফেরত যাই একটু আর কি। তাহলে তাহলে 2 দিয়ে কাটলে 8, তাহলে থাকতেছে কি আলটিমেটলি থাকতেছে হচ্ছে আমাদের কাছে 8টা উপরে যাবে, তাহলে 8/9 ইন্টু হচ্ছে পি। একটু এই ক্যালকুলেশনটা তুমি নিজে করে দেখতে পারো, ছোটবেলায় আমি করে দেখছি, এখন তুমি করে দেখো একটু। 8/9 অপশনের মধ্যে আছে, এটাই হচ্ছে আমাদের কাছে অ্যান্সারটা, বুঝছো নাকি? এত মোল আছে মেশানো হলে মোল ভগ্নাংশ কত, আমার মনে হয় এটা তোমার কাছে আর বলার দরকার নেই। তাহলে এক্স অফ O2 সমান হচ্ছে এন অফ O2 ডিভাইডেড বাই এন টোটাল, এইটা করলেই বের হবে। এক্স অফ O2 কত, 0.3, এটা কত হবে 0.5 এর সাথে 0.3টাকে হিসাব নিকাশ করতে হবে আর কি। এটা করলে তাহলে কত আসে, আসতেছে 0.3 ভাগ 0.5 প্লাস 0.3 করলে যেটা আসে আর কি, তাহলে 0.375, এইটা মূল ভগ্নাংশ। অপশনের মধ্যে আছে, এই তো আছে, ঠিক আছে, ওকে। ডান। এত গ্রাম গ্লুকোজ এত গ্রাম পানিতে দ্রবীভূত করা হলো, পানির মোল ভগ্নাংশ কত, পানির মোল ভগ্নাংশ বলছে আর কি। হ্যাঁ, তাহলে পানির মোল ভগ্নাংশ বের করতে গেলে এক্স অফ H2O সমান কত, এন অফ H2O এটা লাগবে ডিভাইডেড বাই এন অফ H2O প্লাস এন অফ C6H12O6, এটা লাগবে, থাকলে বের করা যাবে আর কি। তাহলে এখন পানির আগে বের করি, চলো পানির মোল সংখ্যাটা তাহলে কত বের হবে, তাহলে পানির ভরটা আগে বের করা না, তাহলে W অফ H2O আগে তো বের করা লাগবে, W অফ H2O। তাহলে দেখো, চিন্তা করে দেখো, পানির ঘনত্ব দেওয়া আছে, পানির আয়তন দেওয়া আছে, তাহলে এখানে মিলিলিটার না, এত গ্রামে হিসাব নিকাশ করব। তাহলে কি করা যায়, আমরা জানি রো সমান m/v, তাহলে m সমান রো ভি, তাহলে এইটা আর এইটা গুণ করে দিলে আমরা m মানে ধরো যে ভরটা পাবো আর কি। তাহলে কাজ করি চলো, 0.9887 ইন্টু কত, ইন্টু হচ্ছে 500, হিসাব নিকাশ করলে কিছু একটা আসবে,
তাহলে সেটা কত আসে 0.9887 ইন্টু 500, তাহলে আসতেছে 494.35 এত গ্রাম পানি। পানির ভর আমরা জানি, এবার আমরা হিসাব নিকাশ করতে পারবো। সেটা কত আসলো, তাহলে হচ্ছে 494.35, পানির ভর হচ্ছে 18, আমরা 18 লিখলাম। নিচে আসি, পানিরটার ক্ষেত্রে আর কত আসতেছে 49435 ভাগ হচ্ছে 18, এটা লিখলাম। আবার গ্লুকোজের ভর কত আছে 50, গ্লুকোজের আণবিক ভর হচ্ছে তাহলে কত হবে 180। এবার তুমি হিসাব নিকাশ করলে যেটা আসবে এটা হবে অ্যান্সারটা। তাহলে এখন কেমনে কি করি, 494 এত ভাগ হচ্ছে 18। আমার ক্যালকুলেশন মানে একটু তোমরা ক্রস চেক করো, কারণ আমি হচ্ছে ক্যালকুলেটারে অনেকটা কাঁচা, বুঝছো। তোমরা তো এটা তো খুব ভালো পারো। 27.46 প্লাস এটা কত আসে 50/180 করলে আসে হচ্ছে 0.277। এবার তুমি এটাকে হিসাব নিকাশ করো, 27.46 ভাগ 27.46 প্লাস 0.277, তাহলে কত আসতেছে 0.99 এত আসতেছে। এত তাহলে 0.99 এটা আছে অপশনের মধ্যে, 0.990001 এরকম। আমি কিছু ক্যালকুলেশন হচ্ছে ওই যে সার্চি যে হাতের মধ্যে, এই জন্য আর কি। তাহলে কোনটা হতে পারে, এটা হবে না, এটা বুঝতে পারছি, এটাও হবে না, এটাও বুঝতে পারছি, এটাও হইতে পারে, এখন এটাও হইতে পারে। তাহলে আমরা এটার দিকে যাই, কাছাকাছি যেহেতু যাচ্ছি এটার দিকে যাচ্ছি আর কি এখানে, বুঝছো। এরকম তো একটু তোমরা মনে হয় সবগুলো মান যদি বসায় দাও এখানকার দশমিক সহকারে, তখন ওইটার দিকেই যাবে, বুঝছো। একটু তো তোমরা তো ক্যালকুলেটর একবার বসাতে পারো, আমি বসাতে পারি না, গরিব মানুষ। এত মোল নাইট্রোজেন গ্যাস মেশানো, মিশ্রিত গ্যাসের চাপ হচ্ছে এত হলে আংশিক চাপ কত হবে। কিছু কিছু আমার কাছে মনে হচ্ছে তোমার জন্য করতে দিতে পারলে ভালো হইতো, বাট যেহেতু আমি তোমার কাছে টাকা নিছি কোর্সটার জন্য, তাহলে আমি তোমাকে করাই দিচ্ছি আর কি এখন, বুঝছো। টাকা নিলে হচ্ছে অনেক মানে দায়িত্বটা না, মানে এটা একটা মনে হয় যে জবাবদিহিতা জায়গা থাকে একটা আর কি, এরকম, বুঝছো। তাহলে পি অফ ও টু তোমরা যে বলো না যে অনেকে বলে যে আমরা পেইড কোর্স করবো নাকি ফ্রি কোর্স করব, তখন আমার কাছে মনে হইলো যেটা যে ফ্রি কোর্সের সময় আমার কাছে ওই জবাবদিহিতার যে করতে হবে ওই পয়েন্টটা থাকে না, হ্যাঁ। কিন্তু হচ্ছে যে ফ্রি কোর্সের মানে ফ্রি কোর্সে থাকে না, বাট পেইড কোর্সের ক্ষেত্রে ওই জবাবদিহিতা অংশটুকু থাকে। দ্যাটস ওয়াই পেইড আর ফ্রির মধ্যে একটা পার্থক্য থাকে আর কি, হ্যাঁ। এটা সো আমি বলবো যে যদি তোমাদের সামর্থ্য থাকে তোমরা হচ্ছে পেইড কোর্সের দিকে যাবা, আর তোমার যদি সামর্থ্যর প্রবলেম থাকে মনে হয় তখন তোমরা হচ্ছে ফ্রি কোর্সের দিকে যাবা। আর তাও যদি বলো যে পেইড কোর্সে যে কোনো ভাইয়াকে নক করলে সামর্থ্যের প্রবলেম থাকলে তখন ভাইয়ারা হচ্ছে এটাতে টেক কেয়ার করে আর কি, কোনো সমস্যা নেই, হ্যাঁ। তোমরা থাকলে আমাদের থাকলে কেউ বইলো, এই যে আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সটা ভার্সিটি কোর্সটা দুটোই চলতেছে, যদি কারো কোনো প্রবলেম থাকে এটাও বইলো, আর প্রবলেম না থাকলে সবাই কোর্সটা কিনবা আর কি, ঠিক আছে। তোমারে আমি পার্সোনালি বলতেছি যে এইটাতে তোমার একদমই বলতে পারো ফিক্সড করে বলতেছে আর কি এটা, হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং কোর্স অ্যান্ড ভার্সিটি কোর্সটা কিনলে ইনশাল্লাহ তোমাদের সাথে স্বপ্নটা খুবই ভালো হবে, কারণ এটা নিয়ে তোমাদেরকে নিয়ে যে যতটা লেভেলে ভাবতেছি আমি আর ইমন অ্যান্ড রিফাত ভাইয়া, তা আমি আর ইমন খুবই ডেসপারেটলি ভাবতেছি আর কি, লিটারেলি, হ্যাঁ। সো ইনশাল্লাহ আসো, দেখা যাবে আর কি, কিছু একটা হবে। তাহলে কি হইলো এত, তাহলে এটা কত হবে এক্স অফ ও টু ইন্টু হচ্ছে পি টোটাল, তাহলে এন অফ ও টু ডিভাইড বাই হচ্ছে এন টোটাল ইন্টু কত ইন্টু হচ্ছে পি। এন অফ ও টু কত, এন অফ ও টু এবার বের করতে বলছিল না, হ্যাঁ। এটা হচ্ছে 6 মোল, আর এটা ক্ষেত্রে কত 6 আর 14 যোগ করলে ইন টোটাল কত হলো 20 ইন্টু এটার মান কত, এটার মান হচ্ছে 200। তাহলে হিসাব করলে কত আসে, এটা হিসাব করলে আসে হচ্ছে 10, তাহলে হচ্ছে 60 মিলিমিটার পারদচাপ। এখন তুমি বলো অপশনে আছে কিনা, 60 মিলিমিটার পারদচাপ অপশনে আছে কিনা, অপশনে আছে, বুঝছো। গ্যাসের ব্যাপন হারের সাথে সম্পর্ক আছে কোনটার আর কি, গ্যাসের ব্যাপন হার, এটা একটা সুন্দর টপিক চলে আসলো আমাদের কাছে। ব্যাপন হার যেটা, এটা হচ্ছে গ্রাহাম নামের একজন বিজ্ঞানী ছিল, ওই ভদ্রলোক ব্যাপন হার নিয়ে কাজবাজগুলো করছিল আর কি, হ্যাঁ। ব্যাপন হারগুলো নিয়ে কাজবাজ করছিল, সেটাকে হচ্ছে আর দিয়ে প্রকাশ করে। আর সমানুপাতিক 1/√m আণবিক ভর, আর সমানুপাতিক ডি মানে হচ্ছে ঘনত্ব। তাহলে আণবিক ভরের সাথে সম্পর্ক আছে আর কার সাথে, ডি মানে হচ্ছে ঘনত্বের সাথে সম্পর্ক আছে। তাহলে এবার বলো কোনটার সাথে, আণবিক ভরের সাথে সম্পর্কিত আছে, সম্পর্ক আছে, বুঝছো। 25 সেন্টিমিটার কাঁচনলের 1 মিটার মুখে
আহ, এক মুখে বলতে পারি HCl, দ্বিতীয় মুখে NH3 গ্যাস একসাথে ঢুকলে NH4 এর সাধারণত কোথায় সৃষ্টি হবে, সেই ছোট্টবেলার ম্যাথ আর কি এটা। তাহলে আমরা যদি একটা হিসাব নিকাশ করে বলি যে আমাদের কাছে একটা নল আছে, যে নলটা হচ্ছে কত 25 সেন্টিমিটারের একটা নল, এর একদিক থেকে আমরা দিলাম হচ্ছে NH3 দিলাম, আরেক দিক থেকে দিলাম হচ্ছে আমরা HCl দিলাম আর কি এদিকে। তো এই গ্যাসটাও এদিকে আসবে, এই গ্যাসটাও যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই গ্যাসটা কর্তৃক অতিক্রান্ত দূরত্বকে আমি x ধরলাম, তাহলে এই গ্যাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত হবে 25 - x হবে আর কি, এই তো। ব্যাপনের সূত্র মতে আমরা জানি R of HCl ডিভাইডেড বাই R of NH3, এটা সমান কি হবে, তার আণবিক ভর যেটা আছে, তাহলে m of NH3 ডিভাইডেড বাই m of HCl রুট ওভার সমান ডিস্টেন্সের সাথে হার আবার হচ্ছে কেমন সমানুপাতিক, তাহলে x of HCl x of NH3 এটা। তাহলে এবার চলো আমরা ম্যাথ করি। উপরে ভরটা কত 17, এর ভর হচ্ছে 36.5, এগুলো মান তোমার জানা উচিত। এটা মানটা কত, এই মানটা ধরছো 25.5 - x, এর মান ধরছো হচ্ছে x। এবার তুমি হিসাব নিকাশ করে একটা দেখো মানটা বের করতে কতটুকু পারো। আবার ক্যালকুলেটর আসলো, হ্যাঁ, তো ডিভাইডেড বাই 36.5 নিলাম। তাহলে এর সাথে যদি আমরা পয়েন্টস এক্স কে গুণ মানে এক্স কে গুণ করে দিলে কত আসে 0.682, এর সাথে হচ্ছে এক্স সমান 25 - x, এইটাই পাশে দিয়ে তারপর তুমি এক্স এর একটা মান বের করো। তাহলে কি হবে 25 এর সাথে ভাগ করতে হবে 1.682, তাহলে কত আসবে এখানে 14.9 এত মিটার। তাহলে এই জায়গা এক্স এর মান হচ্ছে এই জায়গা থেকে 14.9 ডিস্টেন্সে যাবে, ঠিক আছে। আর এইখানকার ডিস্টেন্সটা কত হবে, এইটা ডিস্টেন্স হবে তাহলে কত 10, অ্যারাউন্ড 10.1, তাহলে এটা ধরলাম অ্যারাউন্ড তাহলে কত 15, 14.5টাকে আমি ধরলাম 15, এটা ধরছে 10 আর কি, বুঝছো। তাহলে আমার বলছে এই সাদা সৃষ্টি হবে কোথা থেকে, HCl এর মুখে, মানে প্রথম মুখ হইতো এটা, এই কার্ডটা হবে না, প্রথম মুখে HCl, দ্বিতীয় মুখে হচ্ছে এত। তাহলে কোথা থেকে কি হবে, HCl থেকে 10 মিটার দূরে আর 10 সেন্টিমিটার দূরে, NH3 থেকে 15 সেন্টিমিটার দূরে আর কি। তাহলে একটু দেখি, তাহলে হচ্ছে নলের মাঝখানে, এটা তো হবে না। প্রথম মুখ থেকে যদি চিন্তা ভাবনা করে দেখি, প্রথম মুখ মানে হচ্ছে HCl থেকে 15 সেন্টিমিটার না 10 সেন্টিমিটার, প্রথম মুখ থেকে 10 সেন্টিমিটার দূরে আর কি এটা। সো বি কেয়ারফুল বাবা, হ্যাঁ, বুঝছো। একটু ম্যাথটা ক্যালকুলেশন করে অ্যান্সার বলতে হচ্ছে আর কি, বললাম। নিচের কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্রের মধ্যে কি বলছিলাম, আর সমানুপাতিক 1/√m, এটা। তাহলে আর সমানুপাতিক √, এত যদি হয় তাহলে এটা দেওয়া আছে কোনোটাও না, কোনোটাই নেই, তাহলে কি লিখতে পারি, আচ্ছা R1 ডিভাইডেড বাই হচ্ছে R2 সমান M2 ডিভাইডেড বাই M1, ব্যস্তানুপাতিক, তাই না, এরকম লেখা যায়। তাহলে কোনটা, R1 এর সাথে ডিভাইডেড বাই R1 এর সাথে R2, আর কত M2 ডিভাইড বাই M1, আমি কোথাও মানে ভুল লিখছি না, দুটাই 2 লিখে ফেলছি। এবার দেখি কোনটা অপশন মিলতেছে কিনা, R1/R2 মিলতেছে না তো এখানে, বুঝছো ঘটনাটা কি, মিলে নেই যে এখানে, এখানে লিখতে হইতো কি, এটা যদি মিলতে হইতো তাহলে এরকম হইতে হইতো R1/R2 তাহলে √M2 ডিভাইডেড বাই √M1 হইতে হইতো, বাট এখানে না উল্টাপাল্টা লিখে ফেলছে আর কি এখানে, বুঝছো। ওকে, সো এটা অ্যান্সারটা হচ্ছে এটা, লিখতে গিয়ে ঝামেলা আছে। ডান। এবার আসো, নিচের কোন গ্যাসটির ব্যাপন হার হচ্ছে সর্বাধিক, তাহলে আর এর সাথে 1/√m, তাহলে m যত বেশি হবে আর তত কম হবে, m যত কম হবে আর তত বেশি হবে, এই তো। তাহলে সর্বাধিক যত বলছে তার মানে m এর মানটা কার কম এটা দেখতে হবে। তাহলে দেখি এর m এর মানটা হচ্ছে 44, এর m এর মানটা হচ্ছে 32, এর মান হচ্ছে 2, এর মানটা হচ্ছে 17। তাহলে অলরেডি তুমি অ্যান্সার বুঝতে পারছো, এটাই হচ্ছে তোমার কাছে অ্যান্সারটা, বুঝছো ভাইয়া। কোন ব্যাপন হার সমান, ব্যাপন হার সমান মানে কি, যেখানকার মধ্যে m সমান হইলে ব্যাপন হার সমান। এর m কত, এর হচ্ছে 28, ঠিক আছে।
আর 12 আর 16 এটা হচ্ছে তাহলে 28 হয়ে গেছে, তো পেয়ে গেছে তো মনে হয় অলরেডি অ্যান্সার মনে হয় পেয়ে যাচ্ছ, অলরেডি অ্যান্সার মনে হয় পেয়ে গেছো। হ্যাঁ, তবু বাকিগুলো চেক করতে পারো। 12 দুগুণ 24 আর 4 হচ্ছে, এটা হলো 28 আর এটা হলো 32, তাহলে হইল না। এটা হলো 28, এটা হলো 32, তাহলে হইল না। এটা হলো 28, এটা হলো 32, তাহলে এটা হইল না আর কি। বুঝতে পারতেছো মনে হয় নাকি? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের মান কত? তাহলে CRMS আগে ফর্মুলা লিখছিলাম, এটা সমান কত? 3RT/M ইন কেজি। আচ্ছা, তাহলে 3 ইন্টু আর এর মান কত? 8.314, টি এর মান কত? 27 যেহেতু, তাহলে 27 এর সাথে 273 যোগ করে দিলে কত হয়? তাহলে হচ্ছে 300 কেলভিন হয়, তাই না? তাহলে হচ্ছে 300 কেলভিনটাকে নিলাম, ডিভাইডেড বাই কত? 32 ইন্টু 10⁻³ কেজিতে নিতে হবে, তাই কেজিতে নিয়ে নিলাম। নিলে কোনটা অ্যান্সার আসে এটা একটু দেখাইতে হবে। হ্যাঁ, তাহলে সেটা কত হইলো? ওই যে আমি ক্যালকুলেটার একটু হালকা পাতলা কাঁচা, বুঝছো? 3 ইন্টু 8.314, আমারটা হচ্ছে পুরাতন ক্যালকুলেটার, একবারে লেখা যায় না। তোমরা একটা ক্যালকুলেটারকে বাসায় পাঠাই দিও। আমার এই ক্যালকুলেটারে এই অভ্যাসটা কবে হয়েছে জানো? যখন আমি কলেজে পড়তাম, তখন আমি ক্যালকুলেটারটা, আমার একটা ট্রাঙ্ক ছিল, ওই ট্রাঙ্কটার ভিতরে তালা দিয়ে রাখতাম যাতে আমার ক্যালকুলেটারটা ইউজ করতে না হয় আর কি, বুঝছো? যাতে আমাকে ক্যালকুলেটার ইউজ করতে না হয় সেটা আর কি। তো একবারে সব কিছু করে লিখছি এখানে। তখন থেকে ক্যালকুলেটারের প্রতি আমার একটা ভালো লেভেলের অনীহা তৈরি হয়েছে আর কি, বুঝছো? খালি মুখে ক্যালকুলেটার যতদূর করা যায় ততদূর করতে পারি। 480 এত, ওই যে কিছু মান আসলে মিস করে গেছি, হ্যাঁ, এটার জন্য। সো দ্যাটস, তাহলে কি হবে? এইটার দিকেই হবে অ্যান্সারটা হবে আর কি, বুঝছো? ক্যালকুলেটারে বসাইলে কিছু মান কম বেশি করে ফেলছি না, এই জন্য আর কি রাখছি। ঠিক আছে, স্থির তাপমাত্রা আরএমএস বেগের সঠিক ক্রম কোনটা আর কি? আরএমএস বেগের সঠিক ক্রম আবার কি? CRMS, যেটা CRMS এইটা সমান ছিল 3RT/, হচ্ছে M। তাহলে সি এর সাথে এম এর সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে সি যদি বাড়ে তাহলে হচ্ছে কখন? এম এর মান যখন কমবে। সি যখন কমবে কখন? যখন এম এর মানটা তখন বাড়বে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে দেখি, যার জন্য এম এর মানটা কম তার জন্য হচ্ছে সি এর মানটা বেশি, তাই না? আচ্ছা দেখি, তাহলে একটু দেখি হাইড্রোজেনের ক্ষেত্রে কত? 2, এটার মানে হচ্ছে 28, এটা হচ্ছে 44। তাহলে এটার ক্ষেত্রে তো CRMS বেশি, তারপর এটা, তারপর অ্যান্সার তো পেয়ে গেছি প্রথমটাই। বাকিগুলো চেক করে দেখো, যার ক্ষেত্রে সি এর মানটা কম সেটার জন্য আরএমএস মানটা বেশি, বুঝছো? যার জন্য এম এর মানটা কম তার জন্য CRMS এর মানটা বেশি, এইভাবে কথা বলতেছিলাম। 1 মোল গ্যাসের গতিশক্তি কত? গতিশক্তি কিভাবে বের করে? E সমান 3/2 RT, এটা হচ্ছে গতিশক্তির ফর্মুলা। তারপর হচ্ছে এইটার সাথে কি ছিল? এটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য, আর 3/2 nRT, এটা হচ্ছে n মোল গ্যাসের জন্য আর কি, এটা। তাহলে আমাদের এখানে ফর্মুলা বসাইলেই হয়ে যায়। 3/2 এর সাথে 8.314 ইন্টু, হ্যাঁ, গ্যাসের গতিশক্তি। ও আমরা তো, সরি, দেখছো? হ্যাঁ, কিছু অপশনও দেখিনি আমরা, যে এখানে টি এর মান তো দিয়ে দেওয়া নেই। তাহলে 3/2 RT কোনটা আছে? 3/2 nRT। 1 মোল গ্যাস যেহেতু বলছে তাহলে হচ্ছে এটা, যেহেতু 1 মোল গ্যাস বলছে তার মানে হচ্ছে এটা। n মোল গ্যাস বললে এটা হইতো আর কি। তাহলে 3/2 RT, তাহলে এইটার দিকে যাইতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখছো কিনা আমি জানি না, তোমার দিকে দেখা যায় কিনা, ওইরকম কত সুন্দরভাবে দেখা যায়। এখানটা হলো যে এইটা, এই যে n দেখো ছিল, n থাকা মানে কি? মোলের ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গতিশক্তি কত? তাহলে এবার মনে হয় ওই যে চলে আসলো ব্যাপারটা আলটিমেটলি, 3/2 nRT। ওকে, আচ্ছা, তাহলে 3/2 n এর মানটা হচ্ছে 1, আর এর মানটা হচ্ছে 8.314, টি এর মানটা কত? 17 যেহেতু বলছে, তাহলে হচ্ছে 273 এর সাথে
17টাকে যোগ করে দিয়ে একটা হিসাব নিকাশ করলে কিছু একটা আসতেছে, তো সেটার মানটা কত হয়? 1.5 ইন্টু 8.314 ইন্টু 273 প্লাস 17, তাহলে 3616.59 এত জুল আসবে অ্যান্সারটা। 3616 আছে, হ্যাঁ 3616 আছে, এই যে অপশনটা আর কি। একটু বুঝে শুনে কাজ করো, হ্যাঁ বুঝছো? কক্ষ তাপমাত্রায় নাইট্রোজেনের একটি অণুর গতিশক্তি কত আর্গ? আচ্ছা, খুব মজার ব্যাপার এটা, কত আর্গ বলছে এটা আর কি, হ্যাঁ গতিশক্তি একটি অণুর জন্য কিন্তু বলছে। তাহলে 3/2 NRT তুমি যদি দিতা, ধরো RT দিতা, 1 মোল থেকে নিলাম, ধরো RT দিতা, এটা হচ্ছে N মোলের মান 6.02 ইন্টু 10⁻23 জন্য। এবার তুমি যদি একটার জন্য করতে চাও তাহলে সেটা কত আসবে? R/NA, NA ইন্টু হচ্ছে T আসবে আর কি। তাহলে এবার চলো 3/2, এবার কত হবে? আর এর মানটা কত? আর এর মান হচ্ছে 8.314, এটার মানটা কত? 6.02 ইন্টু 10⁻23 ইন্টু এটা কত? কক্ষ তাপমাত্রা মানে হচ্ছে 298 করলে কত আসে? আসে হচ্ছে একটা ভ্যালু তো আসবে না, 3 ইন্টু 8.314 ইন্টু 298, এর উপরেরটুকু ভাগ করব 2 ইন্টু 6.02 ইন্টু 10⁻23, তাহলে কত আসতেছে? 6.17 ইন্টু 10⁻21, এত কিন্তু জুল, বুঝছো? এত কি জুল, যাইতে হবে কোথায়? আর্গে যাইতে হবে আর কি। তাহলে 10⁻7 দিয়ে গুণ করতে হবে, 1.7 ইন্টু 10⁻14, এত তাহলে হবে আর্গে যাবে আর কি। জুল থেকে আর্গে যাওয়ার জন্য 10⁻7 দিয়ে গুণ করতে হয় আর কি। তাহলে সেটা কোনটা হবে বলো তো? কিছু কি করলাম, ভ্যালুটা 10 সবকিছু তো ঠিকঠাকই আছে, কিন্তু আমার কাছে এই জায়গায় একটু কনফিউশন লাগতেছে না, যে এটার মনে হয় দশমিক এপাশ ওপাশ হয়ে গেছে কাইন্ড অফ, নাকি? আমরা যদি হিসাব নিকাশে যাই তাহলে একটু দেখি, ধরো 6.17 10⁻21 ইন্টু 10⁻7 করলে তো ঠিকই আসতেছে এত, কিন্তু এখানে কি ক্যালকুলেশনের ঝামেলা করছি? চলো আরেকবার ক্যালকুলেশনটা চেক করে আসি আর কি। না, তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সারটা। তাহলে আমার কাছে মনে হচ্ছে আমরা ক্যালকুলেটরটা এইখানে একটা ঝামেলা হয়ে গেছে, এইখানে একটা ক্যালকুলেটরের ঝামেলা একটা হয়ে গেছে আর কি, বুঝছো? একটা ঝামেলা একটা হয়ে গেছে এখানে, ঠিক আছে? বুঝছো কিনা? মানে জুলের সাথে আর্গের সম্পর্কটা কেমন? 10⁻7 স্কেলে কত কত 10⁻7 স্কেলে আর কি। হ্যাঁ, আসো আমরা একটা ছোট্ট একটা জিনিস চাইলে চেক করে নিতে পারবো। সরি, জুল না, আমি কি ভুল করতেছি? আমাদের ভুল হওয়ার কথা না। জুল টু আর্গ, মাঝে মধ্যে ছোট ছোট জিনিসগুলো না একটু কনফিউশন লাগে। এই যে 1 জুল সমান হচ্ছে 10⁻7, ঠিক আছে? তার মানে তো ঠিকঠাক লিখছি সবকিছু, তার মানে হচ্ছে এইখানে আমাদের একটা ঝামেলা হয়েছে, যদি ক্যালকুলেটর চাপতে ভুল না করে থাকি। তো এটা হচ্ছে অ্যান্সারটা। ডান ডান। দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হয় আর কি? গড় গতিশক্তি মানে কোনটা বুঝাইছে? ধরো ই সমান হচ্ছে 3/2 কেটি। হোয়াট ডু ইউ মিন বাই কেটি? কেটি কোনটা? এই কে হচ্ছে বোলসম্যান ধ্রুবক, যেটা সেটা। কখন সমান হবে? যখন দুইটা তাপমাত্রা সমান হবে আর কি। যখন দুইটা কি সমান হবে? টি সমান হবে আর কি। যখন টি সেম, তখন দুইটার ক্ষেত্রে গড় গতিশক্তিটা আসলে সেম। কি সমান? তাপমাত্রা দুটো যখন সমান হবে আর কি। 8.0 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা? হ্যাঁ, আদর্শ গ্যাসের সমীকরণ বলছে, তাহলে পিভি সমান এনআরটি। তাহলে এন এর মান কত? ডাব্লু বাই এম, তার সাথে হচ্ছে আর টি। ডাব্লু কত? ডাব্লুর মানটা হচ্ছে 8 ডিভাইডেড বাই হচ্ছে 4 ইন্টু হলো আর টি সমান
তাহলে 2RT আসতেছে এখানে, তাহলে পিভি সমান 2RT, পিভি সমান 2RT, বুঝছো? পিভি সমান 2RT। তোমাদেরকে একটা কথা বলবো, শুনবা? ক্লাসে চলতেছে, প্রায় ঘন্টাখানিক মনে হয়ে যাচ্ছে আমাদের ক্লাসটা, আস্তে আস্তে একটু আগাচ্ছি তো তাই আর কি, একটু আস্তে আস্তে আগেলে সমস্যা নেই। এই স্লাইডটা যখন বানানোর কাজ চলতেছে, এই স্লাইডটা বানানোর কাজ করছে হচ্ছে আমার একটা স্টুডেন্ট, হ্যাঁ। তো এগুলো কিন্তু টাকা পয়সা দিয়ে কাজ না, ফ্রিতে কাজ কিন্তু এটা। তো হ্যাঁ, ওকে আমি অবশ্যই কিছু গিফট দিব, কারণ এটা যেহেতু আমি পেইড কোর্সের একটা কন্টিনিউ চলতেছে, সেখান থেকে একটা ইনকাম আমারও হয়েছে ছোট্ট একটা, এখান থেকে আমরা একসাথে ইনশাল্লাহ কিছু না কিছু তাকে ওকে আমি দিব, হ্যাঁ। 1 টাকা হলে একটা চা হলে আমরা খাবো একসাথে। তো ওকে আমি হচ্ছে যে প্রশ্নগুলো বলে দিছি যে আমার এই প্রশ্নগুলো হইতে হবে, এখান থেকে প্রশ্নগুলো হইতে হবে, প্রশ্নগুলো দাগায় দাগেছি, তারপর ও সুন্দরভাবে টাইপ করছে। টাইপ করার পরে হ্যাঁ, ও আমার হচ্ছে অ্যান্সার দেয়নি। আমি ওরা জিজ্ঞাসা করলাম তোমার অ্যান্সার দাও নাই কেন? বলছে ভাই আপনি অ্যান্সার নিয়ে কখনো ক্লাসে ঢোকেন না, তাহলে হচ্ছে আমি আজকে দিব কেন? না ভালো বলছো। তখন ওর সাথে একটা ডিসকাশনে বসলাম যে আচ্ছা ধরো অ্যান্সার, ধরো আমি জানি না, না জেনে যখন আমি ক্লাসে যাইতেছি এটা কেমন হইতেছে, এটা আমি এতদিন তো আমার বলতে পারো ঘাটতারামি করে দিছি, কিন্তু এখন দিলে পোলাপান এটা কেমন নিতেছে। পরে ও বলতেছিল যে ভাইয়া আপনি যখন ক্লাসের ভিতরেই ক্লাস করাচ্ছেন, যখন আপনি ক্লাসের মধ্যে ভুল করতে পারেন, আপনি যখন মানে নিজের মধ্যে করে সলভ করতে যান, তো এইটাই হচ্ছে এটা একটা স্টুডেন্টের জন্য কানেক্টিং হয় আর কি। ও তখন বুঝতে পারে যে না আমাকে মনোযোগ দিয়ে করা লাগবে, ও তখন এটা বুঝতে পারে যে আমিও এইভাবেই ভুলগুলো আমি করতে পারি, এই জিনিসটা ভালো। তো বললাম ও আচ্ছা, তাহলে তো খুবই মজার জিনিসটা, তাহলে তুমি অ্যান্সার দিও না আর কি এরকমভাবে, বুঝছো? তো আমি এই যে ও যখন স্লাইডটা আমার কাছে পাঠাইছে, আমি আবার সবগুলোর প্রশ্ন দেখতেছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা, প্রশ্নগুলো চেক করে 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 দেন আমি ক্লাসে নিতে যখন ঢুকছি, এখন আমি কিন্তু প্রশ্নগুলো সলভ করে ঢুকি না, জানো কিনা জানি না এটা, আমি কখনোই কোনো ক্লাসের প্রশ্ন আগে সলভ করে নিয়ে ক্লাসে ঢুকি না, ক্লাসের ভিতরে অন ক্যামেরা ক্লাসগুলো আমি সলভ করি। এটা করতে আমার ভালো লাগে এই কারণে যে যে আমার মনে হয় আমি তোমার মতো জায়গায় নেমে পড়াচ্ছি আর কি, ঠিক আছে? এই জন্য কিছু যদি একটা জায়গায় দেখবা যে হয়তো বা এই অপশনের সাথে মিলতেছে না, আমি যে অ্যান্সার বের করছি ওটাই কারেক্ট, বাট এদিকে গিয়ে মিলতেছে না আর কি, এটা হইতে পারে আর কি, বুঝছো? সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আমার তো দেখবাই, আমার যে স্টুডেন্ট টাইপ করতে গিয়ে ও যদি একটা দুটো ভুল করে ফেলে থাকে, এটাকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর কি, বুঝছো? ঠিক আছে, ওকে। ভোর 4.0 গ্রাম হাইড্রোজেন গ্যাসের ভ্যান ডার ওয়ালস সমীকরণ কোনটা? আচ্ছা, ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কাজে লাগে কেন আর কি? এটা কাজে লাগে হচ্ছে আমাদের কার জন্য বলতে পারবা? বাস্তব গ্যাসের জন্য। বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না, তাহলে বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করানোর জন্য, বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করানোর জন্য ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা কাজে লাগে। তাহলে এইটা সমীকরণ কি আর কিরকম ভাবে, ফর্মুলাটার নাম কি? পি এর সাথে নির্দিষ্ট একটা চাপ এন স্কোয়ার এ ডিভাইড বাই হচ্ছে ভি স্কোয়ার, এইটা যোগ করে দিতে হয়, ভি থেকে এন বি পরিমাণে কিছু একটা বাদ দিতে হয়, সমান হচ্ছে কত? এন আর টি। এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। তাহলে যদি তুমি হাইড্রোজেন গ্যাসের জন্য চিন্তা করে দেখো, তাহলে ওর এন এর মান তাহলে কত হবে? 4 ডিভাইডেড বাই 2, 2 মানে হচ্ছে এটা নাকি? ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে চিন্তা করে দেখো, তাহলে কি লিখতে পারি? পি এর সাথে তুমি যোগ করতেছো একটা জিনিস 4 এ ডিভাইড বাই হচ্ছে ভি স্কোয়ার, এরপরে কি হইলো? ভি মাইনাস 2বি, তারপরে কি হইলো? 2RT। তাহলে 2RT ডান পাশে কোথায় আছে? একটা অপশনই আমি মাত্র দেখতেছি, 2RT ওইখানে আছে, তার মানে মনে হয় তো আমার কাছে মিলে গেছে এখানে। তো সেটা কোনটা? এটা। তোমরা এতদূর না লিখেও অ্যান্সার করতে পারবা শর্ট করে, কিভাবে? যেখানে এর মান তো ভাই 2 পাইছি, তাহলে 2RT ডান পাশে আছে, একটা মাত্রই ফর্মুলা আছে। ওকে। 28 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালসের সমীকরণ কিরকম হবে? তাহলে এখানে এন এর মান কত দেখে ভাবে করা যায় কিনা। তাহলে 28 ডিভাইডেড বাই হচ্ছে 2, তার মানে হচ্ছে 14, তাহলে হচ্ছে 14। আমি যদি ভুল না করে থাকি, ও এই প্রশ্নটা তুলতে গিয়ে ঝামেলা করছে, হ্যাঁ। আমার কাছে কেন জানি মনে হচ্ছে, প্রশ্ন বুঝতে পারতেছি যে এইটা ও এটা দিতে চায়নি, এটা ও নাইট্রোজেন গ্যাস দিতে চাইছে, বুঝছো? নাইট্রোজেন গ্যাস দিলে যেটা হইতো, নাইট্রোজেন গ্যাস দিলে সবকিছু মিলে যাইতো, তখন মনে হয় এটা 28 হইতো, এটা 1 হইতো, তখন এইভাবে অ্যান্সারটা দাগাইতে পারতো আর কি, নাকি? আমার কাছে এটা মনে হচ্ছে। তাহলে তখন অ্যান্সারটা হইতো, ধরো এটা নাইট্রোজেন গ্যাস ধরে নাও তুমিও, হ্যাঁ। তাহলে কি হবে? যেহেতু নাহলে অ্যান্সারটা নাই এখানে, তাহলে হচ্ছে পি এর সাথে, তাহলে হচ্ছে এন এর মান যদি 1 হয়, তাহলে হচ্ছে এ তার বাই ভি, এন স্কোয়ার, তারপরে হচ্ছে হলো ভি স্কোয়ার লিখলাম, তারপরে ভি মাইনাস
বি সমান হচ্ছে আর টি, এইরকম হইতে হবে আর কি, তখন 1 নাম্বারটা অ্যান্সার হবে। বুঝছো? এটা টাইপিং মিস্টেক হয়েছে একটা। ভ্যান ডার ওয়ালস সমীকরণের ধ্রুবক এ দ্বারা কি বুঝাইছে? হ্যাঁ, চাপের সাথে কানেক্টেড, এটা হচ্ছে আকর্ষণ বুঝাইছে আর কি। হ্যাঁ, আন্তঃআণবিক আকর্ষণটা বুঝাইছে, এটা আন্তঃআণবিক আকর্ষণটা বুঝাইছে। আর বি দ্বারা হচ্ছে আয়তন বুঝাইছে, একটা গ্যাসের অণুর জন্য আয়তন। কোন শর্তে একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? বাস্তব গ্যাসের প্রবলেম কি, ওরা যে কোনো অবস্থাতেই থাকে, ওকে আদর্শ গ্যাসের মধ্যে নিতে হবে। একটা মাত্রই শর্ত ছিল, কোনটা যেন ছিল মনে আছে? আদর্শ গ্যাসের শর্তটা কি ছিল? হাই টেম্পারেচার হইতে হবে আর লো প্রেশার হইতে হবে আর কি, আর লো প্রেশার হইতে হবে, হাই টেম্পারেচার এন্ড লো প্রেশার হইতে হবে। উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ হইতে হবে আর কি, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ হইতে হবে। বুঝছো? হ্যাঁ। আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক জেটের মান কোনটা কি? আচ্ছা, জেড দিয়ে হচ্ছে আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক বুঝায়। যেটার মানটা 1 হইতে পারে, যেটার মানটা 1 এর তুলনায় কম হইতে পারে, যেটার মানটা 1 এর তুলনায় বেশি হইতে পারে। এইটা মানে হইল রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাস, আর এইটা মানে হইল আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস। বুঝছো? তাহলে এবার তুমি বলো আদর্শ গ্যাসের জন্য কি হইতেছে? এটা হচ্ছে এই মানটা। বুঝছি? নিচের কোন গ্যাসটির ক্ষেত্রে সংকোচনশীলতার গুণাঙ্ক জেটের তুলনায় হচ্ছে 1 হয় আর কি? হ্যাঁ, আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন বলছে, আমাদেরকে এই জিনিসটা একটু বুঝতে হবে। আমরা একটা গ্রাফ জানি, অ্যামাগা বক্ররেখা জানি, একটা গ্রাফ। এই গ্রাফটা আমাদের সবার একটা পরিচিত গ্রাফ। এই বরাবর এটা হচ্ছে আমাদের কাছে আদর্শ, এটার সমান হচ্ছে আমাদের জেড সমান হচ্ছে 1। হ্যাঁ, আর এর থেকে উপরেও যাইতে পারে, আবার এর থেকে নিচে এসে উপরে যাইতে পারে, এরকমও হইতে পারে। এর নিচে হচ্ছে জেটের মানটা লেস দেন 1, এর উপরে হচ্ছে জেটের মানটা গ্রেটার দেন 1। উপরে এই মানটা হয় কার জন্য? হাইড্রোজেন, হিলিয়াম, ছোট গ্যাস অণু যেগুলো আছে, এটা কার জন্য হচ্ছে? CH4 এর জন্য, কার্বন ডাই অক্সাইড তাদের জন্য। তাহলে কোনটা হবে? তাহলে হচ্ছে এই মানটা ভাইয়া বলে দিলাম। বুঝছো? বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সক্রিয় হয়? বজ্রপাতের সময় অনেক বেশি তাপমাত্রা আসে, তখন বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাস যেটা আছে এটা অক্সিজেনের সাথে মিলে, তখন অ্যারাউন্ড কত? 3000 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা আসে। হ্যাঁ, 3000 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা বায়ুমণ্ডলে আসে। তখন 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুমণ্ডলে আসে, তখন এখান থেকে কি তৈরি হয়? নাইট্রিক অক্সাইড তৈরি হয়। সেই নাইট্রিক অক্সাইডটা পরবর্তীতে অক্সিজেনের সাথে মিলে তখন এখান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। সেই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা পরবর্তীতে পানির সাথে মিলে তখন এখান থেকে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। যখন এখান থেকে নাইট্রিক অ্যাসিড তৈরি করে, সেই নাইট্রিক অ্যাসিডটা পরবর্তীতে সেখান থেকে নাইট্রেট আয়ন রূপে মাটির মধ্যে চলে যায়। তো সেখান থেকে পরবর্তী উদ্ভিদ আবার গ্রহণ করে আর কি। তাহলে নাইট্রোজেনটা উদ্ভিদে বা প্রাণীর উপযোগী আয়নে পরিণত করার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন বলে। নাইট্রোজেন ফিক্সেশন বলে। তাহলে নাইট্রোজেন ফিক্সেশন কাকে বলে? বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাসকে কি আকারে ফিক্স করার জন্য? উদ্ভিদ বা প্রাণীর উপযোগী আয়ন হিসেবে ফিক্স করার জন্য কি করতে হয়? যে প্রসেসটা, তার নাম হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন প্রসেস বলে। তো যাই হোক, কোনটাতে সক্রিয় হয়? নাইট্রোজেন গ্যাস তাহলে সক্রিয় হয় আর কি। প্যারালাল তথ্য অনেকগুলোই বলে দিতেছিলাম। বজ্রপাতের সময় যে কোনো স্থানের বায়ুমণ্ডলে কোন অ্যাসিডটি উৎপন্ন হয়? বজ্রপাতের সময় নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, দেখে আসছো? একটু আগে দেখলা, পুরো বিক্রিয়াটা যখন লিখলাম তখন দেখলো। বুঝছো কেমন এমসিকিউ পড়তে হয়? বুঝতে পারতেছো? হ্যাঁ, এখন নিচের কোনটি সেকেন্ডারি দূষক বলতেছে? সেকেন্ডারি দূষক কোনটা? সেকেন্ডারি দূষক হচ্ছে এটা, সেকেন্ডারি দূষক। ওজোন হচ্ছে সেকেন্ডারি দূষক, তাই না? এবার যদি যাই নিচের কোনটি প্রাইমারি দূষক? প্রাইমারি দূষক কোনটা? এই যে এনো, এটা একটা। হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে হালকা পাতলা ভাবে। ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোনটি ভূমিকা রাখে না আর কি? এই যে এইটা ভূমিকা রাখতেছে, এটা রাখে না। CFCটা আসলে ভূমিকা রাখে না, ওজোন স্তর ক্ষয় করে CFCটা, এটা মাথায় রাখতে হবে। বায়ুমণ্ডলে তাপমাত্রার বৃদ্ধিতে কোন গ্যাসটার ভূমিকা সর্বোচ্চ আর কি? এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ানোর জন্য কার্বন ডাই অক্সাইডের ভূমিকা সবচেয়ে বেশি। হ্যাঁ,
ফ্রিয়ন 12 এর সংকেত কোনটা? আচ্ছা, এটা না হচ্ছে সিএফসি গুলোকে ফ্রিয়ন বলা হয় আর কি। ফ্রিয়ন কোনটা বলা হয়? সিএফসি গুলোকে ফ্রিয়ন বলা হয়। সিএফসি মানে কি? ক্লোরোফ্লোরো কার্বন। সিএফসি 12 এটা হচ্ছে মূল কথা। যেটাই দেওয়া থাকুক না কেন তার সাথে তুমি কত যোগ করবা? 90 যোগ করবা। 90 যোগ করার পরে 2, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা আসতেছে। তার জন্য প্রথম নাম্বার যেটা, এইটা হচ্ছে নাম্বার অফ ফ্লোরিন, নাম্বার অফ ফ্লোরিন। আর এইটা যেটা, এটা হচ্ছে নাম্বার অফ হোয়াট? নাম্বার অফ, বলো, হাইড্রোজেন, নাম্বার অফ হাইড্রোজেন। এইটা কত? নাম্বার অফ কার্বন। তাহলে কার্বন এখানে আছে একটা, তাহলে কার্বন আছে হচ্ছে একটা, ফ্লোরিন আছে কয়টা? দুইটা, দুইটা। হাইড্রোজেন নাই, তাহলে ক্লোরিন আছে কয়টা? দুইটা ক্লোরিন আছে। তাহলে CF2Cl2, CF2Cl2 আছে অপশনের মধ্যে, CF2Cl2, CF2Cl2। বুঝতে পারছি তো? এসিড বৃষ্টির বেলায় অধঃক্ষেপণ বৃষ্টিতে পিএইচ এর মান কত হবে? এসিড বৃষ্টির সময় যদি বৃষ্টির পানির পিএইচ কত হয়? << 5.6 হইতে হবে আর কি। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী তাহলে কোনটা হবে? কার্বন ডাই অক্সাইড এসিড বৃষ্টির জন্য দায়ী না। তাহলে কোনটা দায়ী? সালফার ডাই অক্সাইড দায়ী, নাইট্রোজেন ডাই অক্সাইড দায়ী, এরা হচ্ছে এসিড বৃষ্টির জন্য দায়ী। বাট এইটা কিন্তু দায়ী না এমসিকিউতে। আর কি হইতে হবে? 5.6 এর নিচে আসতে হবে পিএইচ এর মানটা। সেটা কোনটা আছে? অপশনের মধ্যে আছে হচ্ছে এইটা, বুঝছো? 2.7ও আছে, বাট এত পিএইচটা আসলে এসিড বৃষ্টির সময় এত কমে যায় না আর কি। হ্যাঁ, এটা এসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা? দায়ী হচ্ছে সালফার ডাই অক্সাইড, ঠিক আছে? সালফার ডাই অক্সাইড যে গ্যাসটা আছে এটা, বুঝছো? আচ্ছা, তার কিন্তু ইয়া কিন্তু না, দায়ী, দায়ী বলছে এটা সালফার মানে কার্বন ডাই অক্সাইড কিন্তু না, এটা মাথায় রাখতে হবে। কার্বন মনোঅক্সাইড তো অবশ্যই না। কোন অ্যাসিডটি বেশি তীব্র অ্যাসিড আর কি? আচ্ছা, এটা তো আমাদের এই জৈব যৌগের মধ্যে আমরা পড়বো, তবুও একটু বলে রাখি। যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি, COOH এটার মধ্যে এর পাশে একটা H আছে, আবার এখানে একটা R আছে, এখানে একটা R আছে। এটা এই যে H থাকা মানে এটা হচ্ছে তীব্র, H থাকা মানে হচ্ছে এটা তীব্র। এইটা হচ্ছে তীব্র। আর থাকলে তীব্রতা কমে। অ্যালকাইল মূলক যুক্ত হলে কি হয়? তীব্রতা কমে, এটা মাথায় রাখো। আর মানে হচ্ছে এটার নাম হচ্ছে অ্যালকাইল মূলক, আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক যুক্ত হলে তীব্রতা কি হয়? তীব্রতা কমে। তাহলে দেখো এটা হচ্ছে, এটা তীব্রতা সবচেয়ে বেশি হবে, তীব্রতা সবচেয়ে বেশি হবে। এই যে একটা অ্যালকাইল মূলক আছে, এটাও একটা অ্যালকাইল মূলক, এটাও একটা অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক যত বেশি বড় হবে তত তীব্রতা কম হবে। তাহলে এইটা সবচেয়ে বেশি, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এরকম ঘটনাটা হয়। তবে একটা নোট নিতে পারো, অ্যালকাইল মূলকের মধ্যে যদি ক্লোরিন থাকে বা ফ্লোরিন থাকে, মানে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু যুক্ত থাকে, তত কি হবে? তীব্রতা বাড়বে, বুঝছো? এটা ওটা পড়বো আমরা, সমস্যা নেই। সবচেয়ে তীব্র অ্যাসিডে পিকে এর মান কি রকম আর কি? আচ্ছা, অ্যাসিডের ক্ষেত্রে তীব্রতা না, অ্যাসিড আমরা ধরলাম অ্যাসিডের ক্ষেত্রে তীব্রতা কেমনে বুঝবা? অ্যাসিডের ক্ষেত্রে কে এর ভ্যালু যত বেশি হবে তীব্রতা তত বাড়বে, তীব্রতা তত বাড়বে, ঠিক আছে? আচ্ছা, কে এর ভ্যালু যত বেশি হবে পিকে এর ভ্যালু আবার তত কি হবে? তত কম হবে। তাহলে তীব্রতা বেশি হওয়ার শর্ত কোনটা? কে এর ভ্যালু বেশি অথবা পিকে এর ভ্যালু কম। তাহলে সবগুলো পিকে এর ভ্যালু দেওয়া আছে, এই পিকে এর ভ্যালুটা কম, তাহলে এটার ক্ষেত্রে তীব্রতা সবচেয়ে বেশি। বুঝতে পারছি নাকি? ওকে। নিচের কোন জোড়া লুইস অ্যাসিড? আচ্ছা, লুইস অ্যাসিড কাকে বলে এইটা তো আগে বোঝা লাগবে, তারপর না আমরা যাবো এদিকে, তাই না? লুইস অ্যাসিড হচ্ছে যারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, যারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে যে কোনো একটা পজিটিভ চার্জ এইটা, অথবা যাদের মধ্যে অষ্টক অপূর্ণ আছে, অথবা যাদের মধ্যে কি আছে? অষ্টক অপূর্ণ আছে, তারা একটা হচ্ছে পজিটিভ চার্জ হইতে হবে, অথবা কি অষ্টক অপূর্ণ থাকতে হবে। তাহলে দেখি, এখানে অষ্টক অপূর্ণ আছে, বাট এটা কিন্তু না, এটা হবে না। BF3NH3 এখানে হবে না, এটা অষ্টক পূর্ণই আছে, তাহলে এটাও হবে না। NH3 তো হবে না, এটা গেল। এটা হচ্ছে BF3 হইতো আর কি এখানে, বুঝছো? BF3 হইলে এটা হইতো, বুঝছো নাকি? যারা একজোড়া ইলেকট্রন কি করতে পারে? গ্রহণ করতে পারে, ঠিক আছে? কোনটি এত এর অনুবন্ধী ক্ষারক? অনুবন্ধী ক্ষারক, আচ্ছা এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, এইটা একটা জিনিস মাথায় রাখবা, যেটা অ্যাসিড হয়
অ্যাসিড থেকে কি হয়, অনুবন্ধী ক্ষার পাওয়া যায়। অ্যাসিড থেকে কি পাওয়া যায়, অনুবন্ধী ক্ষারক পাওয়া যাবে। আবার বেজ থেকে কি পাওয়া যাবে, বেজ থেকে অনুবন্ধী অ্যাসিড পাওয়া যাবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে এই ভদ্রলোক থেকে বের করতে বলছে অনুবন্ধী ক্ষারক, তাহলে এই ভদ্রলোক কি, তাহলে এই ভদ্রলোক হচ্ছে একটা অ্যাসিড, একটা হচ্ছে অ্যাসিড। আর অ্যাসিডের কাজ কি, অ্যাসিডের কাজ হচ্ছে প্রোটন দান করা। প্রোটন দান করে দিলাম, প্রোটন দান করার পরে CO3 2- পরিণত হয়েছে। তাহলে একটা অ্যাসিড তার ধর্ম হারানোর পরে যেটাতে পরিণত হয়েছে ওটাই তো ক্ষার, অনুবন্ধী ক্ষার। তাহলে এটা হচ্ছে এর অনুবন্ধী ক্ষার, এর অনুবন্ধী ক্ষারক। বুঝছো কথাটা? সেটা কোনটা? তাহলে তুমি কেমনে বুঝবা জানো, কি বললাম, দেখবা যেটা বের করতে বলছে অনুবন্ধী ক্ষারক বের করতে পারলো মানে কি, ও হচ্ছে একটা অ্যাসিড। যদি বলে অনুবন্ধী অম্ল বের করো, তাহলে কি বুঝতে হবে, ও হচ্ছে ক্ষার। ক্ষার হইলে অম্ল প্রোটন গ্রহণ করতো, অ্যাসিড হইলে প্রোটন দান করবে। বুঝছো কথা কি ক্লিয়ার কিনা? হ্যাঁ। এই যে এত এর অনুবন্ধী অ্যাসিড বের করতে বলছে, তার মানে এই কি, এই ভদ্রলোক তাহলে হচ্ছে একটা বেজ, এই ভদ্রলোক তাহলে একটা বেজ। তাহলে বেজ যদি হয়, বেজের কাজ কি, সে হচ্ছে প্রোটন গ্রহণ করবে। তাহলে প্রোটনটাকে গ্রহণ করাই দাও আর কি, ওকে দিলে তাহলে কি উৎপন্ন হবে, HNO2 উৎপন্ন হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে বেজ, আর এইটা হচ্ছে তার জন্য অনুবন্ধী, অনুবন্ধী অ্যাসিড। তাহলে শোনটা কোনটা, HNO2, HNO2। নিচের কোনটি লুইস ক্ষারক? লুইস ক্ষার কাকে বলে, লুইস ক্ষার কাকে বলে, যারা একজোড়া ইলেকট্রন দান করে, যারা একজোড়া ইলেকট্রন দান করে তারা কারা, বুঝতে অসুবিধা হচ্ছে না? যারা কি করে, লুইস ক্ষারক বলছে, যারা কি করে একজোড়া ইলেকট্রন দান করে। বুঝছো নাকি? হ্যাঁ, এখন লুইস অ্যাসিডের ব্যাপারটা কি বললাম, ইলেকট্রনের ঘাটতি আছে। আর লুইস ক্ষারক মানে যেখানে একজোড়া ইলেকট্রন আছে সে দান করতে পারে, এই কার্বন মনোক্সাইডের মধ্যে মানে একজোড়া ইলেকট্রন আছে তাই। বুঝছো? এইটার মধ্যে তাহলে যদি যাও, এটার উৎপাদ বিক্রিয়ায় H2O অনুবন্ধী ক্ষারকে, H2O এর অনুবন্ধী ক্ষারকে, তাহলে এই ভদ্রলোক কি বলো, তাহলে এই ভদ্রলোক হচ্ছে একটা অ্যাসিড। তাহলে এ যদি একটা অ্যাসিড হিসেবে কাজ করে, তাহলে এ একটা বেজ হিসেবে কাজ করছে। তাহলে অ্যাসিড কাজ কি, প্রোটন দান করবে, তাহলে এই প্রোটনটা ছেড়ে দিছে, প্রোটন ছেড়ে দিয়ে এই প্রোটনটা গ্রহণ করছে, তাহলে উৎপাদে কি আসবে, H2CO3 আসবে, তারপরে OH- আসবে। এইটার থেকে আসতেছে এই OH-টা, এটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক। কি এর হবে তাহলে, এটা অপশনে দিয়ে দাও নাই, বুঝছো নাকি বলো? পানি এর ক্ষেত্রে অনুবন্ধী ক্ষারক চাইছে, তাহলে পানিটা কি করতেছে, পানি একটা অ্যাসিড হিসেবে কাজ করছে, অ্যাসিড কি করছে, প্রোটন ছেড়ে দিয়েছে, সেই প্রোটনটা এ গ্রহণ করছে, গ্রহণ করে এটাতে পরিণত হয়েছে উৎপাদে। আর এ কি করছে, এ হচ্ছে এটাতে পরিণত হয়েছে, তাহলে এটার অনুবন্ধী ক্ষারক কোনটা, OH-। এখানে অপশনে দিয়ে দেওয়া নাই, অ্যান্সার হবে হচ্ছে OH-। বুঝছো, বি কেয়ারফুল। তারপরে হলো H2CO3, এটার সাথে এটা একটা বিক্রিয়া করছে, অনুবন্ধী অম্ল জোর কোনটা, অনুবন্ধী অম্ল, অম্ল জোড়া কোনটা, অনুবন্ধী অম্ল। বুঝছো ভালো করে, এখানে আমি দেখতেছি কি, এখানে দেখতেছি এইটা প্রোটন গ্রহণ করছে, তার মানে এইটা হলো আমাদের কাছে বেজ, আর এইটা হলো তাহলে আমাদের কাছে অ্যাসিড। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু চিন্তা করে দেখো, এইখান থেকে এইটাতে পরিণত হইলো, এটা হলো কনজুগেটেড বেজ মানে অনুবন্ধী ক্ষার। এখান থেকে যেটা আসলো এইটা হইলো কনজুগেটেড অ্যাসিড। তাহলে তোমাকে যদি বলা হয় তাহলে কি হবে ঘটনাটা বলো তো, তাহলে এইটা হলো আমাদের কাছে একটা অ্যাসিড, এটা কনফার্ম পাইছে আর কি, কনজুগেটেড অম্ল জোর, কনজুগেটেড অম্ল, তার মানে এইটা হচ্ছে একটা কনজুগেটেড অম্ল। কোনটা, এই যে এইটা, এটা কোত্থেকে আসছে, এটা হচ্ছে এইখান থেকে আসছে। হ্যাঁ, তাহলে হচ্ছে এই বেজ আর এই হচ্ছে এই অ্যাসিডটা, এটা হচ্ছে অনুবন্ধী অম্ল ক্ষার যুগলটাকে এটা বলতে পারতেছে এটা। বুঝছো? যদি তোমাকে এখানে বলতো যে টোটালটার মধ্যে টোটাল কনজুগেট
আমি খুঁজতেছিলাম যেটা যে দুটো টোটালের মধ্যে কয়টা অ্যাসিড আছে, এটা একটা অ্যাসিড, এটা একটা অ্যাসিড, এইটা এটা অপশনে আছে কিনা আমি দেখতেছি এটা অপশনের মধ্যে নাই। তাহলে ওই কথাটা মানে বুঝতেছি এটা যে অনুবন্ধী অম্ল জোর কোনটা, অম্ল ক্ষারক যুগল হইতো। তাহলে এইখান থেকে কি হইতো, বেজ থেকে যে অ্যাসিডটা তৈরি করছে সেটা, তাহলে এই বেজ হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, তাহলে কোনটা হবে অ্যান্সারটা বলো? তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে এটা। বুঝছো নাকি? এবার যদি যাও অনুবন্ধী অম্ল কোনটা, এই বিক্রিয়ায় অনুবন্ধী অম্ল কোনটা, তাহলে দেখি একটু। এইটা হচ্ছে প্রোটনটা ছাড়ছে, তার মানে এ হলো আমাদের কাছে অ্যাসিড, এ হলো আমাদের কাছে বেজ। বেজ থেকে যেটা হয় সেটা হচ্ছে কনজুগেটেড অ্যাসিড হয়, আর অ্যাসিড থেকে যেটা হয় সেটা হচ্ছে কনজুগেটেড বেজ হয়। তাহলে এইখান থেকে এইটা আর এইখান থেকে এইটা বলছে কনজুগেটেড অ্যাসিড কোনটা, NH4+। হ্যাঁ, NH4+ অপশনে আছে কিনা, বুঝছো? একটি পুকুরের পানিতে DO এত হইলে 4.0 হলে পানিটি কেমন, পানিটা কি হইতে হয়, পানিটা হচ্ছে তখন দূষিত। ঠিক আছে, মানে ডিজলভ অক্সিজেনের পরিমাণটা কমে গেছে আর কি। কেন? কারণ ওই অক্সিজেনটা ইউজ করে ও হয়তোবা কোনটা কাজ করে ফেলছে, দূষক মেরে ফেলছে আর কি, এটা বুঝছো? তার মানে দূষিত পানির অবস্থার কথা বলতেছে। কোন ধরনের দূষক পানির DO এর মান হ্রাস করে? যেমন ধরো জৈব দূষক যেটা আছে এটা BODর সাথে কানেক্টেড, তো এটা ঠিক আছে। কৃষিকাজে সারফেস ওয়াটারের মানদণ্ড কোনটি আসলে, মানে সারফেস ওয়াটারের মানদণ্ড কোনটা? BOD। মানে BOD মানে তাহলে কি, BOD মানে হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। BOD মানে হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। যদি পানির মধ্যে কি থাকে, যতটুকু জৈব দূষক থাকে ওইটাকে মেরে ফেলার জন্য যতটুকু অক্সিজেন দরকার পড়ে তার নাম হচ্ছে BOD। যদি জৈব এবং অজৈব দুই ধরনের দূষককে মারার জন্য যতটুকু অক্সিজেন দরকার তার নাম হচ্ছে COD। তাহলে CODর মানটা বেশি হবে, BODর মানটা কম হবে। সারফেস ওয়াটারের মানদণ্ড হিসেবে কোনটা বিচার করা হয়? BODটাকে বিবেচনা করা হয়। বাংলাদেশে পানি জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? বাংলাদেশের জন্য এই মানটা 0.0005, এটা হচ্ছে ppm। এটা আসছিল মেডিকেলের প্রশ্নের মধ্যে আসছিল আর কি। আর WHO কর্তৃক বলে দিছে যেটা যে ওয়ার্ল্ড ওয়াইড সেটা কত, 0.01। তারপরে 0.01 এটা হচ্ছে WHO। আর এটা বলছে কি পানি, বাংলাদেশের পানির মধ্যে একটু বেশি আর্সেনিক থাকলেও সমস্যা নাই, বুঝছো? WHO নির্দেশনা মতে পানিতে আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা কত? সর্বোচ্চ মাত্রা হচ্ছে এটা। বুঝছো নাকি? CO এর সহনীয় মাত্রা কত? CO কোনটা? COটা হচ্ছে এটা কার্বন মনোঅক্সাইড, যেটাকে তুমি কি বলতেছো, নীরব ঘাতক বলতেছো, এটা ঠিক আছে। এটার সহনশীল একটা মাত্রা আছে যে এই পর্যন্ত ঠিকঠাক আছে, সেটা কত? 40 ppm। ppm মানে পার্টস পার মিলিয়ন, বুঝছো? এই পর্যন্ত ঠিকঠাক আছে, এর থেকে বেশি হলে ঝামেলা। কোনটিকে নীরব ঘাতক বলা হয়? কার্বন মনোঅক্সাইডকে নীরব ঘাতক বলা হয়, বুঝছো নাকি? মানব শরীরের নিচের কোন ধাতু আয়নটি আধিক্যের কারণে হিমোগ্লোবিনে উৎপাদনে বাধাগ্রস্ত হয় আর কি? কোনটা কারণে? লেড যদি বেড়ে যায় তো, হ্যাঁ, লেড বা সীসা যদি বেড়ে যায় তখন। মানব শরীরে কোন ভারী ধাতুর আয়নের কারণে ব্ল্যাক ফুট ডিজিজ হয় আর কি? ওই যে পায়ের নিচে, হাতের নিচে কালো কালো অংশ তৈরি হয়, এটা কোথায়? আর্সেনিকের কারণে হয় আর কি। এই প্রবলেমটা যাদের আছে তারা জানার কথা, যাদের আর্সেনিকের এই প্রবলেমটা ফেস করছে কখন, তাই আমরা গ্রামের মধ্যে এটা দেখছিলাম। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানব শরীরে কোন ধাতুর আয়নের আধিক্যের কারণে অস্টিওপোরোসিস হয়? অস্টিওপোরোসিস মানে হচ্ছে যে ক্ষার ক্ষয়ের সাথে কানেক্টেড, মনে হয় বায়োলজি যারা পড়ছে তারা জানার কথা। এটা কোনটার সাথে? ক্যাডমিয়ামের সাথে কানেক্টেড। কোন ভারী ধাতুর আয়নের পানীয় জল গ্রহণের কারণে শিশুর বৃদ্ধি বা IQ যেটা এটা হ্রাস পায় আর কি? সেটা কোনটা? এটা হচ্ছে লেডের কারণেই হয়। তাহলে কি করতে হবে বলো তো? লেড যেখানে আছে ওই জায়গায় গিয়ে বসবাস করতে হবে, লেডটা খাইতে হবে না, লেড খাওয়া যাইতেছে না। সুপেয় পানিতে DO এর মান কত?
সুপেয় মানে যেটা ভালো পানি খাইতে আর কি, 5-এর কম হইলেই খারাপ হয়ে যায়, 5-এর থেকে বেশি হইলে ভালো। তো সেটা কোনটা? সেটা হচ্ছে 6 ppm। 10⁶ মিলিলিটার পানিতে 30 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম সালফেট দ্রবীভূত থাকলে ক্ষরতার মান মাত্রা কত ppm? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। আমরা যদি কোনো একটা ক্ষরতার মাত্রা যদি বের করতে যাই তাহলে আমরা কিভাবে বের করব? এটাকে বের করতে হয় ক্যালসিয়াম কার্বনেটের সাথে মিল রেখে। তখন কেমনে বের করতে হবে? প্রথম কথা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে মিল করে কতটুকু অ্যামাউন্ট আছে সেইটা, হ্যাঁ, ইন্টু কত, ইন্টু হচ্ছে 50 ডিভাইডেড বাই হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট তুমি যেটা দিছো এর ইকুইমোলার যে এটাকে কি বলতে পারো, তুল্য ভর যেটা দিব, তাই না? তুল্য ভর। তাহলে এবার আসলে অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট দেওয়া আছে আমাদের কাছে, অ্যামাউন্ট দিয়ে দেওয়া আছে কত? অ্যামাউন্ট দেওয়া আছে 30 গ্রাম, তাই না? 30 গ্রাম, ঠিক আছে, 30 গ্রাম। এর সাথে কত করতে হবে? এর সাথে হচ্ছে 50 ডিভাইডেড বাই তুল্য ভর, এটার ক্ষেত্রে কত? তুল্য ভর, তাই না? ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়ামের ভর কত? ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24, সালফারের ভর হচ্ছে 32, আর অক্সিজেনের ভর হচ্ছে 64। যোগ করে দেখো তো কত আসে? 24 প্লাস 32 প্লাস 64, 120। এখানে আসছে হচ্ছে 120। 120-এর সাথে এটার জন্য 2 হচ্ছে তুল্য সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসবে? 30 গ্রাম ইন্টু 50 ডিভাইডেড বাই কত আসতেছে? 60। ভাগ করলে তাহলে কত হচ্ছে? 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 25, 25 মানে হচ্ছে 25, এত ppm। বুঝছো নাকি? হ্যাঁ, ওকে, ক্লিয়ার? এখন এটা নিয়ে তোমার কাছে কনফিউশন থাকতে পারে, আই নো যে তোমার কাছে এটা নিয়ে কনফিউশন থাকবে, হ্যাঁ, তবু আমি এই প্রশ্নটা এখানে রাখছি। এই প্রশ্নটা সাধারণত আমাদের একাডেমিকে আসার কথা না, তবে এটা অ্যাডমিশনের ক্ষেত্রে আসতে পারে এই রিলেটেড ম্যাথগুলা। তো আমি সাধারণত খরতার যে সকল ম্যাথ, এই ম্যাথগুলো করাই কোথায়? ইঞ্জিনিয়ারিং এডমিশনের জন্য যখন যারা পড়তেছো তখন করাই, আদারওয়াইজ না আর কি, বুঝছো? তবুও তুমি মাথায় রাখো, যদি তোমার কোনো একটা কিছু দিয়ে বলে যে নির্দিষ্ট একটা পানির অ্যামাউন্টের মধ্যে গিয়ে কোনো একটা জিনিস এতটুকু দ্রবীভূত আছে, তাহলে খরতার মাত্রা বের করতে হবে আর কি। তোমাদের বের করতে হবে ক্যালসিয়াম কার্বনেটের সাথে ইকুইভ্যালেন্ট করে বের করতে হয়। এটাতে কি করতে হয়? যে জিনিসটা নিছো ওইটার কতটুকু গ্রাম পরিমাণ আছে এইটা ইন্টু 50, এটা আমি একটা ফর্মুলা বানাই নিয়ে তোমাদের বলতেছি, আর তোমাকে প্রুফ করে দেখাচ্ছি না। ওই জিনিসটা তুল্য ভরটা লিখবা। তুল্য ভর কেন বের করে? ওর আণবিক ভর ডিভাইডেড বাই ওর তুল্য সংখ্যা দিয়ে ভাগ করে বের করা যায় আর কি। হ্যাঁ, এই জিনিসটাই শুধুমাত্র একটু তোমারে প্যাচ দিছি ভাইয়া, এইটা আমি তোমাকে কোথায় পড়াবো? ইঞ্জিনিয়ারিং এডমিশন টেস্টের ওই জায়গায় পড়াবো আর কি, ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা, আমি তোমাদের আগেও বলছি এটা, তবে একটু বলে দিয়ে আসি। ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রামটা, ভার্সিটি এডমিশন প্রোগ্রামটা তুমি পাবা কোথায়? এটা পাবা হচ্ছে এখানে, হ্যাঁ, এই যে কি যেন বললাম, আমাদের জন্য এসএসসি ক্র্যাকার্সের ওয়েবসাইটে তোমরা যেখান থেকে কোর্সটা করতেছো সেখানে, এখানে এসে তুমি ভার্সিটিটা পেয়ে যাবা। হ্যাঁ, রিসেন্টলি ভার্সিটিটা ওপেন করে ফেলছি, বাট আমি চাইবো যে তোমাদের যার যেটা দরকার সেটা নিয়ে নিবা। ওয়ান শটের ক্লাসগুলো তোমরা এখানে পাবা, আর তোমরা হচ্ছে যে এইখানে পাবা হচ্ছে ইঞ্জিনিয়ারিংটা পাবা আর কি, এখানে ইঞ্জিনিয়ারিংটা এখানে পাবা। সো ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্ষেত্রে আমি ট্রাই করব ওই জিনিসগুলো পড়ানোর, যে জিনিসগুলোর জায়গার থেকে তেমন করে প্রশ্নগুলো আসলে মানে এইচএসসি বা ভার্সিটি সেন্ট্রিক না। এই জন্য আমি অনেককে বলি যেটা, যে তোমাদের যাদের ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং টার্গেট অ্যান্ড ডিউ এ ইউনিট টার্গেট, যে ইঞ্জিনিয়ারিং ভাই হয় নাই তাহলে ডিউ এ ইউনিটে যাচ্ছে আর কি, এটা তাহলে তাদের জন্য আমি একদম পার্সোনালি বলবো ইঞ্জিনিয়ারিং কোর্সটার মধ্যে যাও। আর যাদের মনে হচ্ছে যে আমার মেডিকেলটা টার্গেট, এইচএসসি পরীক্ষার পরে মেডিকেল অ্যান্ড ডিউ এ ইউনিট টার্গেট, তখন আমি বলতাম ভার্সিটি কোর্সের সাথে কানেক্টেড থাকিও। তাহলে সুবিধা যেটা হবে যে যদি তোমার মেডিকেল সামহাও একটু পিছলে যায় তাহলে ভার্সিটিটা কন্টিনিউ করতে পারবে আর কি, বুঝছো? তো ভার্সিটির আমার কেমিস্ট্রি ক্লাসগুলোর মধ্যে খুব বেশি মানে প্রবলেম করবো না তোমাদের জন্য, যতটুকু তোমাদের লাগবে সব কিছু বুঝে বুঝে ভাইয়া করাবো। আমি এতটুকু বছরের অভিজ্ঞতা, পড়া পুরো 8-9 বছরের যে অভিজ্ঞতাটা আছে এখান থেকে এতটুকু জানি যে কোন প্রোগ্রামে তোমাকে কতটুকু পড়াইতে হবে, বুঝছো? ওইটুকু ভরসা রাখো ভাইয়ার প্রতি, ভাইয়া তোমাদেরকে একটু আগায় রাখবে ইনশাল্লাহ, কোনো চিন্তা করো না, ঠিক আছে? ওকে, সরি ম্যান।
একই তাপমাত্রা ও চাপে সম আয়তনে তিনটি পৃথক গ্যাসের ক্ষেত্রে এ বি সি আণবিক ভর হচ্ছে এত এত এত, তাহলে গ্যাস মিশ্রণ আছে, এর ক্ষেত্রে কোনটি সঠিক? আংশিক চাপের ক্ষেত্রে, আংশিক চাপ আণবিক ভরের সাথে নির্ভর করে না। আংশিক চাপ নির্ভর করে কার সাথে? পি, ধরো পি অফ এক্স সমান হচ্ছে ধরো এক্স মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপের সাথে। মোল ভগ্নাংশ আবার কার সাথে কানেক্টেড? মোলের সাথে কানেক্টেড। মোল আবার কার সাথে কানেক্টেড? ওর কতটুকু ওয়েট আছে তার সাথে কানেক্টেড, নট আণবিক ভরের সাথে কানেক্টেড আর কি। তাহলে কি বলতে পারি? তাহলে বলতে পারি এই কথাটা রাইট, যে তিনটার ক্ষেত্রেই সমান হবে আর কি। এখানে তার আণবিক ভরের ভিন্নতার কারণে গিয়ে তার ক্ষেত্রে এটা চেঞ্জ হবে না আর কি, বুঝছো? আণবিক ভরের ভিন্নতার কারণে কি চেঞ্জ হয়? তার ব্যাপন হারটা চেঞ্জ হয়। ডাল্টনের আংশিক চাপ সূত্র কার জন্য প্রযোজ্য? এটা মাথায় রাখতে হবে, প্রযোজ্য হচ্ছে পরস্পর বিক্রিয়াহীন গ্যাসের জন্য প্রযোজ্য। পরস্পর বিক্রিয়াহীন গ্যাসের জন্য প্রযোজ্য। এটা কোনটা? এটা হচ্ছে এই যে এটা নাইট্রোজেন অক্সিজেন, পরস্পর অমিশ্রণীয় কিন্তু বিক্রিয়াহীন বলতে পারতেছে। বয়েলের সূত্রের ক্ষেত্রে সমীকরণ লেখচিত্র কোন ধরনের হয়? বলছিলাম এটা কথা, আইসোথার্ম বলে। শুরুর দিকে কিছু জিনিসপত্র আমরা একটু রিক্যাপ করতেছি। হ্যাঁ, স্লাইডটা যখন বানানো হয়েছে না, তখন কিছু প্রশ্ন ও সিরিয়াল করে দিয়েছিল, আমি কিছু ওলটপালট করে ফেলছি, কারণ পুরো চ্যাপ্টারটা আমরা রিভাইজ দিচ্ছি না, এই জন্য সবকিছু ওলটপালট করে রেখে দিচ্ছি আর কি। ঠিক আছে। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ও চাপের সম্পর্কীয় লেখচিত্র কেমন? আয়তন ভি এর সাথে চাপ, এটা কেমন? 1/, না এটা হচ্ছে বয়েল না, বয়েলের ক্ষেত্রে পি ভি, এই দুটার যে গ্রাফটা ছিল মনে আছে? পি ভার্সেস ভি এর গ্রাফ, এটা ভাই কি বলছিল? আয়তাকার অধিবৃত্ত বলছিল। ভাইয়া কি বলছিল? আয়তাকার অধিবৃত্ত বলছিল ভাইয়া, অধিবৃত্ত বলছিল। তাহলে সেটা কোনটা হবে? তাহলে এই যে অধিবৃত্ত হবে আর কি। ট্রপোস্ফিয়ারে বায়ু দূষণের প্রধান কারণ হলো কি? ট্রপোস্ফিয়ারে বায়ু দূষণের প্রধান কারণ কি? জীবাশ্ম জ্বালানি দহন করলা তুমি, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন গ্যাস তৈরি করছো, এগুলোই তো তোমার আসলে বায়ু দূষণের কারণ। কার্বন ডাইঅক্সাইড থাকলে তাপমাত্রা বেড়ে যায়, এটা থাকলে অ্যাসিড বৃষ্টি হইতে পারে, তো এর একটা বড় কারণ একটা। পারক্সি অ্যাসাইল নাইট্রেট যেটা উৎপন্ন হয়, প্যান বলে এটারে, তো এইখানে যেটা বায়ু দূষক, মিশ্র বায়ু দূষক হিসেবে কাজ করে, এটাও একটা কারণ। ক্লোরিন মনোঅক্সাইড যুক্তমূলক তৈরি হয় না, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে ওজোন স্তর ধ্বংসের সময় এটা কাজে লাগে, এটা এখানে না আর কি, স্ট্র্যাটোস্ফিয়ারে কাজ করে। তাহলে সেটা কোনটা হবে? এটা হচ্ছে 1 ও 2 নাম্বারটা অপশন হবে আর কি। মাথায় রাখতে হলে কি, ক্লোরিন ফ্রি রেডিক্যাল যেখানে কাজ করে কোথায়? ওই যে এটার জন্য একটা প্রশ্ন পড়াইছিলাম, খ নাম্বার এই প্রশ্ন আসবে, হ্যাঁ এই চ্যাপ্টারে যখন ক খ পড়াবো তখন আসবে এটা, যে আমাদের ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি গুলা মুক্তমূলক তৈরি করার মাধ্যমে ওজোন স্তর ধ্বংস করে আর কি। এই ওজোন স্তর কিভাবে ধ্বংস করে, এটা নিয়ে পরীক্ষার প্রশ্ন হতে পারে। ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যের মধ্যে কোনটা কোনটা আছে? ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যের মধ্যে কোনটা কোনটা আছে? 12 কিলোমিটার উচ্চতা, বায়ুমণ্ডলের তাপমাত্রা মাইনাস এত হয়, ঠিক আছে ধরতেছি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এতে তাপমাত্রা উপরের দিকে কমতে থাকে। হ্যাঁ, এতে তাপমাত্রা উপরের দিকে কমতে থাকে। আচ্ছা, এই জিনিসটা একটু বলি তোমার, বায়ুমণ্ডলের তাপমাত্রা কত? বায়ুমণ্ডলের উচ্চতায় বায়ুমণ্ডলের তাপমাত্রা মাইনাস এত তো না, মাইনাস এটা তো না, তাই না? মাইনাস তো না এটা, বুঝছো? ওকে, তাহলে এতে তাপমাত্রা উপরের দিকে কমতে থাকে, যত উপরের দিকে যাওয়া তত কমতে থাকে, কথা সত্যি, এই কথাটা সত্যি। এতে চাপমাত্রা ক্রমাগত কমতে থাকে, তাহলে চাপটা অবশ্যই কমবে। 2 আর 3টা আসলে কারেক্ট বলতে পারি আমরা এই জায়গাটায়, কিন্তু এইটাকে আসলে 3টাই কারেক্ট তো বলতে পারি না। ট্রপোস্ফিয়ারের উচ্চতা তাপমাত্রা কত বলছিলাম মনে আছে? ট্রপোমণ্ডলের ক্ষেত্রে 12 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের তাপমাত্রা কি আসলে এইটা? আমার এটা কনফিউশন লাগতেছে, মাইনাস তো এত না, তাই না? মাইনাস তো এত না, একটা ছোট্ট ক্রস চেক করে নিই। তোমরা ক্রস চেক করার জন্য কি ইউজ করো আমি জানি না, চ্যাট জিপিটি? আমি হচ্ছে গুগল ইউজ করি আর কি, এখন গুগলের ছবি ইউজ করি। মানে মানুষের তো অনেক চেঞ্জ আসছে, বাট আমার ওই চেঞ্জটা হয়নি, কারণ আমার চ্যাট জিপিটি ডাটা অনেক সময় কনফিউশন লাগে আর কি। বা হইতেও পারে টেম্পারেচারটা, হ্যাঁ ঠিক আছে বায়ুমণ্ডলের টেম্পারেচার -55 আর কি, বুঝছো? তার মানে ঠিক আছে। ওকে, মানে এই যে এই মানগুলো না মুখস্থ ব্যাপারটা মনে থাকে না, যেন ঝামেলাগুলো লাগে। এই 3টাই ঠিক, তার মানে হচ্ছে অপশন কোনটা যাবে? এটা।
সরি। তারপরে কোনটা, ওজোন স্তর, যেটা ওজোন স্তরের ক্ষেত্রে কি হয়, ওজোন স্তরের ক্ষেত্রে কি হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে 20 থেকে 40 কিলোমিটার মধ্যে থাকে আর কি। শুরুতে এটা লিখে দিয়েছিলাম, এই কথা সত্যি মানলাম, দিলাম, সরি এটা সত্যি, এটা দিলাম। তারপরে কি, ইউভি রশ্মির প্রভাবে অক্সিজেন থেকে O3 গঠিত হয়, এ কথাও সত্যি, তাই না? ওই যে ওজোন স্তরের এখানে ওজোন গ্যাস ট্রপোস্ফিয়ারে কম উচ্চতায় বায়ু দূষক রূপে কাজ করে, এই কথাটাও সত্যি। কারণ হচ্ছে বায়ুমণ্ডলের প্রথম দিকে মানে ট্রপোমণ্ডলে যেটা, এখানে ওজোন গ্যাস এটা দূষক হিসেবেই কাজ করে আর কি, বুঝছো এটা। বাট উপরের দিকে ওই স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে ওটা আবার ছাতা হিসেবে কাজ করে একটা। নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় কোথায়, 0 কেলভিন তাপমাত্রায়, এই কথা সত্যি। -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই কথাও সত্যি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই কথা সত্যি না। তাহলে 1 আর 2, তাহলে হচ্ছে 1 আর 2। নিচের 3টি লেখচিত্র লক্ষ্য করো, গ্যাস সূত্র মতে নিচের লেখচিত্রগুলো খেয়াল করো আর কি, দেখি একটু দেখি, আমরা একটু দেখতে পারি। এই কথাটা তো ভুল বাবা, কেন? কারণ আমরা পড়ছিলাম এই সূত্রটা এরকম হবে আর কি, মনে নেই এটা, আয়তাকার অধিবৃত্ত হবে, শুরুতে 3টা গ্রাফ আমিও লিখে দিয়েছিলাম, পি আর ভি এটা সমানুপাতিক, এই কথা সঠিক আছে, চার্লসের সূত্র। এটা হচ্ছে গেই-লুসাকের সূত্র, এই কথাও সঠিক আছে। তাহলে 2 আর 3 নাম্বারটা রাইট, তাহলে 2 আর 3 নাম্বারটা রাইট, এটা 3 নাম্বার হইতো, 2 আর 3 নাম্বারটা রাইট। নিচের 3টি লেখচিত্রের মধ্যে আইসোথার্ম কোনটা আর কি, আইসোথার্ম হলো কোনটা, আইসোথার্ম হলো কোনটা, এই জায়গায় দেখো পি আর ভি, এটা তুমি তোমার ঝামেলা মনে হতে পারে যে ভাই পি আর ভি এর মধ্যে আপনি বলছেন আয়তাকার অধিবৃত্ত, বাট এটা দেখো পি ইনভার্স আছে কিন্তু এটা, ঠিক আছে, পি ইনভার্সের সাথে ভি কিন্তু সরলরেখিক আর কি। আচ্ছা ঠিক আছে, এইটা তাহলে একই তাপমাত্রায় হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে একটা মানলাম কথা সত্যি, তাহলে এটা আমাদের কাছে মানলাম সত্যি। 2 নম্বর কথা হচ্ছে পি আর টি এর মাঝখানে যখন বলছে টেম্পারেচার, তুমি দেখো কিরকম হয়েছে, টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, কিন্তু এখানে দেখো ভিটা হচ্ছে কেমন আছে, ভিটা হচ্ছে আবার কি, ভি হচ্ছে ডিফারেন্ট আছে আর কি। বাট এইটা তাহলে আইসোথার্ম না। এবার যদি যাই, টেম্পারেচার দেখো সেম তাপমাত্রার মধ্যে তুমি ভিন্ন ভিন্ন কিছু মেজার করতেছো, বয়েলের সূত্র এটা, তাহলে এইটা আবার ধরো যে আইসোথার্ম হিসেবে কাজ করতেছে। তাহলে কোনটা হবে বলো তো, 1 ও 3 দাগাইতে পারি, 1 ও 3 দাগাইতে পারি আমরা এটা। কেন বলো, আইসোথার্ম মানে কি? আইসোথার্ম মানে হচ্ছে একই তাপমাত্রায় বা বয়েলের সূত্রের মধ্যে যে সকল গ্রাফ আসতেছে, এই গ্রাফটা হয়, এই গ্রাফটা হয়, পি আর টি এর মধ্যে থেকে এটা না আর কি। আদর্শ গ্যাস সমূহের জন্য কোনটা রাইট, গ্যাস অণুসমূহের মধ্যে আকর্ষণ বল থাকে না, গ্যাস অণুসমূহের আকর্ষণ বল থাকে না, কথা সত্যি, ঠিক আছে, টেন্স টু 0, নগণ্য আর কি এরকম। এসটিপি এনটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার হয় এসটিপিতে, ঠিক আছে, পাত্রের আয়তনের তুলনায় অণুসমূহের মোট আয়তন অত্যন্ত নগণ্য, এই কথাও সত্য, ঠিক আছে, এই কথাও সত্য। ডাল্টনের আংশিক চাপ সূত্র কার্যকর হবে, ডাল্টনের আংশিক চাপ সূত্র কার্যকর হবে, আচ্ছা হোক, কার জন্য, উচ্চ চাপে হবে না, আদর্শ গ্যাসের জন্য হবে, তার মানে হচ্ছে নিম্ন চাপে হবে, আর কি হবে, আর হচ্ছে স্থির, আর কি হবে, স্থির তাপমাত্রায় হবে আর কি, আর কি হবে, স্থির তাপমাত্রায়, দুইটা হবে আর কি অপশনে, তাহলে এইটা হবে না। তাহলে আমরা যাব কোনটাতে, তাহলে আমরা যাব হচ্ছে 2 আর 3-এ, 2 আর 3-এ, এখানেও দেখো 3 নাম্বারটা, এটা মিস করে গেছে মনে হয়, তা বুঝছো, 3 দিতে ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, বায়ু দূষণের কারণ কোনটা, দাবানল, ডিডিটি, ফটোকেমিক্যাল স্মোক, তিনটাই, ঠিক আছে, বায়ু দূষণের কারণ হচ্ছে তিনটাই, তিনটাই বায়ু দূষণের জন্য কারণ। একটা হচ্ছে দাবানলেও বায়ু দূষণের কারণ হয়, ডিডিটি যেটা আছে ডাইক্লোরো ডাইফিনাল ট্রাইক্লোরো ইথেন, ওইটাও, আবার ফটোকেমিক্যাল স্মোকটাও হয় আর কি। প্রাকৃতিক গ্যাস প্লাস অক্সিজেন, এইটা বিক্রিয়া করে এ তৈরি করছে, করার পরে হচ্ছে এ যৌগটা কি, প্রাকৃতিক গ্যাস মানে হচ্ছে CH4, অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে এটা, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাসের প্রভাবের কারণ, কথা সত্যি। ইউরিয়া উৎপাদনে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়, এ কথাও সত্যি। নিরপেক্ষ অক্সাইড না, কার্বন মনো অক্সাইড নিরপেক্ষ অক্সাইড, বাট কার্বন ডাই অক্সাইড কিন্তু অ্যাসিডিক অক্সাইড, তাহলে কোনটা হবে বলো, তাহলে হচ্ছে 1 আর 2 নাম্বারটা হবে অপশনের, 1 আর 2 নাম্বারটা হবে অপশনের মধ্যে হবে। FGD প্ল্যান্টে ফ্লু গ্যাসের সালফার ডাইঅক্সাইড গ্যাসের শোষণ বিক্রিয়ায় কি হয়, সালফার ডাইঅক্সাইড এটা গ্রহণ করে ক্যালসিয়াম সালফাইডে যায়, তারপরে কি হয়, এইটার সাথে সালফার ডাইঅক্সাইড গ্রহণ করে এ আবার সালফারে পরিণত হয়, 1 আর 2 নাম্বারটা হচ্ছে অপশনটা, 3 নাম্বারটা না কিন্তু, হ্যাঁ মাথায় রাখবে একটা কথা, 3 নাম্বারটা না, 3 নাম্বারটা না,
অ্যাসিডের তীব্রতার ক্ষেত্রে কি হয়েছে আর কি, এটা আমরা 4 নম্বর চ্যাপ্টারে পড়ছিলাম, আমরাও বলি অ্যাসিডের তীব্রতার ক্ষেত্রে কি হয়, যার যার কেন্দ্রীয় পরমাণু জারণ মান যত বেশি, যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি, সেটা তীব্রতা বেশি আর কি। এটা হচ্ছে +6, এটা হচ্ছে +3, তার মানে এই কথা সত্যি আছে। +6, এটা হচ্ছে +7, এই কথা তাহলে মিথ্যা আছে। +5, এটা হচ্ছে +4 আছে, তার মানে এই কথা সত্যি আছে। তাহলে 1 আর 3। ব্রনস্টেড লাউরি অ্যাসিড কোনটা আর কি, ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে অ্যাসিড কোনটা, যারা যারা প্রোটন দান করে, যারা প্রোটন দান করতে পারে তারা ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে অ্যাসিড। হ্যাঁ, তাহলে দেখি কোনটা হবে। এখানে প্রোটন আছে, দান করতে পারে, তার মানে এই কথাও সত্যি হবে। এখানেও প্রোটন আছে, দান করতে পারবে, সত্যি হবে। এখানেও প্রোটন আছে, দান করতে পারবে আর কি, প্রোটন দান করলেই সেটা অ্যাসিড হবে আর কি। হ্যাঁ, তাহলে কোনটা হবে? NH3 ক্ষারধর্মী যৌগ, কারণ হচ্ছে এরা কি করতে পারে, একজোড়া ইলেকট্রন দান করতে পারে। লুইস অ্যাসিড মতে এটা বলে, যারা একজোড়া ইলেকট্রন দান করতে পারে তারা হচ্ছে কি তারা হচ্ছে একটা ক্ষার, লুইস ক্ষার হিসেবে কাজ করতে পারে। অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, হ্যাঁ এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তার মানে ও ক্ষারধর্মী মানলাম। প্রোটন গ্রহণ করতে পারে, হ্যাঁ প্রোটন গ্রহণ করতে পারে। বলি আসো, এই যে NH3 এর সাথে যদি তুমি প্রোটন দাও তাহলে তখন ও গ্রহণ করে NH4+ পরিণত হতে পারে আর কি। ঠিক আছে, তার মানে 3 নম্বরটাও সঠিক। বুঝছো? লেডের বিষক্রিয়ার ক্ষেত্রে কি হয়? WHO মতে লেডের পরিমাণটা 50 ppb পার্টস পার বিলিয়ন বেশি হলে লেডের বিষক্রিয়া ঘটে, এই কথাটা সত্যি, বইয়ের লাইনগুলোর থেকেই প্রশ্ন করা। তারপর হচ্ছে যে আর্সেনিকের মতো পিবি এর বিষক্রিয়া গর্ভবতী মহিলার মৃত সন্তান জন্ম দেয়, আর্সেনিকের মতো, এটা কথা সত্যি। আর্সেনিকের কারণেও যেমন প্রবলেম হয়, হ্যাঁ, আর ধরো যে আবার কি লেডের কারণেও প্রবলেমটা হয়। সো লেড কিন্তু মারাত্মক ক্ষতিকার, সাবধান। যারা ব্যাটারি ইন্ডাস্ট্রিতে কাজ করে, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই প্রবলেম হওয়ার চান্স আছে যদি তারা প্রপারলি মানে মেনটেন না করে সেফটিটা, তো সেক্ষেত্রে ঝামেলা হতে পারে আর কি। হ্যাঁ, খুবই ঝামেলা। ক্রোমিয়ামের মতো লেডের হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দেয়, ঠিক আছে, এ কথাও সত্যি। 3টা, তাহলে কোনটা হবে? এই লাইনগুলো মুখস্থ রাখাটা কিন্তু কঠিন, বুঝছো, তবুও ভাইয়া চেষ্টা করছি যতটুকু রেখে দেওয়া যায় তোমাদের জন্য। আর্সেনিকের বিষক্রিয়া WHO মতে জীবদেহের সহ্য সীমা হচ্ছে আর্সেনিকের জন্য কত, 0.5। এই কথা সঠিক না, WHO এর মতো কত ছিল, 0.01 ছিল আর কি। ঠিক আছে, তার মানে এটা ভুল। আর্সেনিকের ক্রনিক বিষক্রিয়া ব্ল্যাকফুট ডিজিজ হয়, কথা সত্যি। আর্সেনিকের দূষণে ফুসফুসের ক্যান্সার হয়ে থাকে, এটাও সত্যি। তাহলে কি হবে, 2 আর 3 নাম্বারটা অ্যান্সার হবে আর কি। এটা আবার ও টিক লিখছে তো, আচ্ছা। টাইপিং। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যের মানদণ্ড কোনটা? পিভি সমান এনআরটি, কথা সত্যি। তারপর হচ্ছে এই যে শক্তির পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে কি আয়তনের পরিবর্তন, স্থির তাপমাত্রা, এটা কি হতে হবে, 0 হইতে হবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য। এসটিপিতে গ্যাসের আয়তন কত, 22.4 লিটার, 414 যেটা, ওইটাই 22.4 হিসেবেও লিখি আমরা। তাহলে হচ্ছে 3টাই। বয়েলের সূত্র অনুসারে কি লিখতে পারি, যে P1 V1 P2 V2 লিখতে পারি, V সমানুপাতিক 1/P লিখতে পারি। এটা লিখতে পারি না, এটা শুরুতে আমরা বলে দিয়ে আসছিলাম। তাহলে কি হবে, শুধু হবে হচ্ছে 2 আর 3 নাম্বারটা অপশন হবে। বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে এই যে শক্তির পরিবর্তন ডিভাইডেড বাই আয়তনের পরিবর্তন নট ইজ ইকুয়ালস টু কত, 0 হইতো আর কি। বাট এইটা তাহলে যেহেতু নাই, তার মানে এটা ঠিক না। তারপরে জেড এর মান নট ইজ ইকুয়ালস টু 1, এই কথাটা সত্যি, কারণ জেড এর মান 1 হইলে আদর্শ গ্যাস, জেড এর মান 1 থেকে কম হইতে পারে, বেশি হতে পারে বাস্তব গ্যাস। এটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য এই কথাটাও সঠিক। তাহলে 2 আর 3 নাম্বারটা সঠিক, 2 আর 3 নাম্বারটা সঠিক। এইটার মনে হয় ভালো লেভেলের একটা ঝামেলা করে রাখছে ভদ্রলোক। কি ঝামেলাটা বলো তো? ওই যে 2 ও 3 লিখতে গিয়ে 3 নাম্বারটা দেওয়া হয়নি আর কি টাইপিং এ। আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাস অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বল নেই, আকর্ষণ বল আছে বাট নগণ্য, ওটাকেই নাইম ধরে নিয়ে নেওয়া হয়। এসটিপিতে কোনো গ্যাসের আয়তন 1 মোলের আয়তন 22.4 লিটার, মানে 414, এটাই। গ্যাসের অণুসমূহের আয়তন পাত্রের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য আর কি, এই কথাও সঠিক। তাহলে কি 1 2 3, ঠিক আছে।
সংকোচনশীলতা গুণাঙ্ক জেটের মান 1 এর চেয়ে সর্বদাই বেশি থাকে কোথায়? হাইড্রোজেন গ্যাসে বেশি থাকে, তারপরে হচ্ছে কোথায় বেশি থাকে, তারপরে হচ্ছে হিলিয়াম গ্যাসে বেশি থাকে। এটা তাহলে এই দুইটার ক্ষেত্রে লিখতে পারি আর কি। এটা লিখছিলাম মনে আছে, জেটের মান সব সময়ের জন্য বেশি থাকে। তাহলে কোনটা? 1 আর 3। নাইট্রোজেনের ক্ষেত্রে নট অলওয়েজ আর কি কথাটা। লুইস অ্যাসিডগুলোর কোনটা? লুইস অ্যাসিড মানে হচ্ছে মাথায় রাখতে হবে যাদের মধ্যে হচ্ছে প্লাস চার্জ আছে, এটা আগে লিখছিলাম একবার, এবং অষ্টক অপূর্ণ আছে আর কি। অষ্টক অপূর্ণ আছে, তাহলে সেটা। তাহলে একটা হচ্ছে কোথায় এই যে প্লাস চার্জটা আছে, এবং পাশাপাশি কার্বন ডাই অক্সাইড একটা লুইস অ্যাসিড হতে পারে আর কি, জানো এটা? কারণ কার্বন ডাই অক্সাইডও একটা লুইস অ্যাসিড হতে পারে। এই ইলেকট্রনটা যদি ও টান দেয়, এটা হচ্ছে মাইনাস, এদের হচ্ছে প্লাস, অস্থায়ীভাবে প্লাস তৈরি হয়, যার জন্য ও পরবর্তীতে আবার কিন্তু একটা OH মাইনাসের সাথে যুক্ত হয়ে কি তৈরি করতে পারে? এই CO3 মাইনাসও তৈরি করতে পারে। তার মানে ও একটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ, তার মানে এটাও হইতে পারে। তারপরে কি হয়? সালফার ডাইঅক্সাইড যেটা আছে, এটাও একটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। তাহলে সেটা কোনটা? তাহলে এই জায়গাটায় তাহলে কি হলো? তিনটাই তাহলে অ্যান্সার কি? বুঝছো? উভধর্মী উপাদান কোনটা? উভধর্মী উপাদান কোনটা? সরি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সরি ফর দ্য ডিস্ট্রাকশন। কি প্রশ্ন বলছে? উভধর্মী উপাদান। আমরা আগেরটা অ্যান্সার করে দিয়ে আসছি না? হ্যাঁ, এবার যদি আমরা এখানে যাই যে উভধর্মী উপাদান আসলে কোনটা? H2PO3 মাইনাস। হ্যাঁ, মাঝে মধ্যে হচ্ছে কিছু কিছু নোটিফিকেশন বা ইম্পর্টেন্ট জিনিস আসলে একটু ডিস্ট্রাকশন হয়ে যায়, দ্যাটস ওয়াই আর কি। তোমরা যখন পড়তে বসবা, যদি এরকম কোনো ডিস্ট্রাকশন আসে, সাথে সাথে ইমিডিয়েটলি এই যে ব্যাক করতে যায় না, তখন দেখবা যে হুট করে সুইচ করা যায় না আর কি। হ্যাঁ, মাথার মধ্যে একটা রেস্ট থেকে যায় একটা ছোটো নোটিফিকেশনের। হ্যাঁ, সো এই জন্য কী করতে হবে যে পারলে ওইটা নিয়ে একটু কথা বলা আর কি। কার সাথে কথা বলো? নিজের সাথে কথা বলো, বা একটু খাতায় লিখো, বা কারোর সাথে কথা বলো। দেন তোমার হচ্ছে যে ওই মোমেন্টটা একটু ডাইলুট করে দিয়ে দেন আবার ফেরত আসো আর কি। ওকে, ওয়েলকাম ব্যাক। উভধর্মী উপাদান বলছে তার মানে কি? এটা বলছে তার মানে অ্যাসিডও হইতে পারে, তার সাথে বেজেরও ধর্ম থাকতে পারে। আচ্ছা, এরা দেখো প্রোটন আছে, তার মানে ও প্রোটন দান করতে পারে। প্রোটন দান করতে পারে, যেহেতু মাইনাস আছে, আবার সে প্রোটন গ্রহণও করতে পারে, বোথ। আচ্ছা, এর মধ্যে দেখো প্রোটন আছে, তাহলে প্রোটন সে দান করতে পারে, প্রোটন মাইনাস আছে, তার মানে সে প্রোটন গ্রহণও করতে পারে, বোথ। একই ঘটনা এখানেও তাহলে হবে। তাহলে এখানেও প্রোটন দান করতে পারে, প্রোটন গ্রহণ করতে পারে, তাহলে তিনটাই হবে। বুঝছো ঘটনা? কি দেখবা কোথায়? তুমি বুঝছো? সো ফাইনালি আমাদের কাছে আমাদের পড়াশোনা এখান থেকে এতটুকুই ছিল। আমাদের কাছে কোনো ঝামেলা নাই, আমরা যা যা পড়তেছিলাম, যতগুলো MCQ পড়া দরকার ছিল পড়ছি। MCQ এরকম কোনো মানে বাধা ধরা নিয়ম থাকবে না যে এই চ্যাপ্টার থেকে 100+ হবে, ওই চ্যাপ্টার থেকে 50টা হবে, ওই চ্যাপ্টার থেকে 90টা হবে, কোন থেকে 150-200 হতে পারে। আমাদের টার্গেটটা থাকবে হচ্ছে কি যে MCQ এর ক্লাসগুলো করার মাধ্যমে পুরো চ্যাপ্টারটা রিভাইজ হয়ে যাবে, এই MCQ গুলো থেকে যেন আমরা ভালো করতে পারি আর কি। তো ওই উদ্দেশ্য নিয়ে যেহেতু আগাচ্ছি, তো MCQ নাম্বারটা আসলে ফ্যাকশন, ঠিক আছে? তো তোমাদের কারো যদি কোনো কোয়েরিজ থাকে, কারো কোনো প্রবলেম থাকে, ফেসবুক গ্রুপে জানাতে পারো, টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের জন্য ডেডিকেটেডভাবে ফেসবুক গ্রুপ অ্যান্ড টেলিগ্রাম গ্রুপটা আছে। অ্যান্ড পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে তো সবাই আছে। হ্যাঁ, যারা একদম ফ্রির মানুষ আছে, পেডের মানুষ আছে, সবাই আছে। তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতেও সময় দিই। হ্যাঁ, পেইড কি ফ্রি কি সবার সাথে সময় দিই। সো তোমাদের কাছে একটা আলাদা দায়বদ্ধতা আছে। ইনশাল্লাহ ক্লাসটা আমরা মাত্র স্টার্ট করছি, চেষ্টা করব আমরা খুব দ্রুত এটা শেষ করে দিয়ে আরও ভালোভাবে কীভাবে আগানো যায় আর কি। তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাসে। আর কথা না বাড়াই আজকে এখানে। অ্যান্ড এই তো কোনো প্রবলেম থাকলে আমাকে জানিও আর কি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।